সবাইকে স্বাগত আজকের কারাগারের অনুসন্ধান প্রকাশনা অনুষ্ঠানে। কারাগারের অনুসন্ধান গ্রন্থটি মোহাম্মদ ফজলুর আলীর দীর্ঘ 16 বছরের অনুসন্ধানের ফল, যেখানে এই বাংলাদেশ তথা এই উপমহাদেশে কারাগারের সূচনা পর্ব থেকে, অর্থাৎ ব্রিটিশদের মাধ্যমে যে কারাগার এই উপমহাদেশে এসেছিল 1765 সালে, সেখান থেকে 1947 সাল পর্যন্ত কারাগারটা কিভাবে গড়ে উঠলো, কি উদ্দেশ্য থেকে গড়ে উঠলো, আসলে কি হওয়া উচিত ছিল, এবং তারপর আমাদের স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও কারাগার সংশোধনাগার না হয়েও রাজনৈতিক শাসনের হাতিয়ার হিসেবে থেকে গেছে। আমাদের এই প্রকাশনা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, প্রধান আলোচক দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তাফিজ শফিক। আলোচক হিসেবে আরও থাকবেন নিশাত সুলতানা, লেখক উন্নয়ন কর্মী, থাকবেন কবি ও সাংবাদিক আবুল কালাম আজাদ। মুক্তির মন্ত্রীর সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটি দিয়েই আমরা আজকে আমাদের এই আয়োজনটি শুরু করতে চাই। আমি অবন্তীকে আমন্ত্রণ জানাচ্ছি। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্ধু সারা ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দি সারা ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোকে, সেই মৃত্যুঞ্জয়ের চরণ চুমে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মারল খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই কলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ অবন্তী আপনাকে। কারাগারে অনুসন্ধান গ্রন্থের প্রকাশনা উৎসবের মাননীয় সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি এবং আলোচকগণ, সবাইকে শুভেচ্ছা। কারাগার বরাবরই বাইরে থেকে মনে হয় কারাগার একটা ভিন দেশ। আমার যেটা মনে হয়, সেখানে মানুষ থাকেন কিন্তু সে জীবন কোনো মানুষের নয়। কারাগারের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন মানুষের কাছ থেকে তার মানবতা ছিনতাই করে নেওয়া হয়। আমি খোসবার ভাইয়ের সঙ্গে, মানে আজকে গবেষক লেখক খোসবার ভাইয়ের সঙ্গে আমার অনেক আলোচনা, অনেক গল্প হয়েছে সব নিয়ে। সেখানে কেস টেবিল নামে একটা সেশন আছে। জেলারের পায়ের নিচে হাঁটু বেড়ে বসতে হয়। বন্দি যত বড় ভদ্র ঘরেরই সন্তান হন না কেন, তাকে পায়ের নিচে হাঁটু বেড়ে বসতে হয়। এই যে বললাম মানবতা ছিনতাই করার ঘটনা, তখনই একজনের মানবতা এই ডকুমেন্টারিতে যেমন শুনলাম প্রথম ভেঙে যায়।
তারপরে ফাইল নামে একটা পর্ব আছে, যেখানে কোথাও যেতে হলে জোড়ায় জোড়ায় বন্দীদের নেওয়া হয়। ফাইলে কেউ যদি ভুল করে হেসে ওঠে তাহলে তাকে কঠিন দণ্ড দেওয়া হয়, মানে বন্দীরা হাসতেও পারবে না। কিরকম দণ্ড? যেমন 12 মাসে 1 বছর 3 মাস করে একটু কমে যায় প্রতি বছর, এটা নিয়ম আছে কারাবিধি অনুযায়ী। কিন্তু শাস্তি কি? সুযোগটা, রিমিশনটা মানে কর্তন করে নেওয়া হয়, 3 মাস কমে যাবে সেই সুযোগ। এটা কারাগারের বন্দীদের কাছে একটা আতঙ্ক। খোসবর আলীর বাংলাদেশের কারা ব্যবস্থা এবং সদ্য প্রকাশিত কারাগারী অনুসন্ধান বইটি একটু নেড়েচেড়ে দেখার সুযোগ হয়েছে আমার মনে হয়েছে যে খোসবর আলী দেখাতে পেরেছেন যে কারাগার শুধু বন্দীদের রাখার কোনো জায়গা না, এটা হচ্ছে অপরাধ দমনের সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে দমন করা, আতঙ্কিত রাখা, উপনিবেশিক আমলে আমাদের ভারতীয়দের আতঙ্কিত রাখা, সস্তায় তাদের কাছ থেকে শ্রম আদায় করে নেওয়া এবং একটা জাতিকে করায়ত্ত রেখে কিভাবে শাসন করা যায় সেই এক রাজনৈতিক ব্যবস্থা। এই বইটা পড়তে গিয়ে 600 পৃষ্ঠার বই, আমার মনে হয়েছে কেউ কখনো ক্লান্তি বোধ করবেন না। এটা কোনো উপন্যাস নয়, কিন্তু আমার মনে হয়েছে উপন্যাসের অধিক শিহরিত হওয়ার মতো ঘটনা এই বইয়ে গ্রন্থস্থ করা হয়েছে। যেমন অনেক সময় তথ্যের কসকাসারিতে আমরা পড়তে পারি না, পড়া এগোই না, কিন্তু এই বইয়ে যে তথ্য সারণী দেওয়া হয়েছে প্রত্যেকটা তথ্য আপনাকে থামিয়ে দিবে। যেমন মরিশাস দ্বীপে আমরা দ্বীপান্তরের গল্প শুনেছি, কতজন মানুষকে 47 সালের আগ পর্যন্ত, বা ওখানকার একটা সারণী যদি শোনেন, তথ্য যদি শোনেন বা পড়েন, বা ইতিমধ্যে হয়তো আপনারা পড়েছেন, 1834 থেকে 1839 সাল পর্যন্ত 15,000 ভারতীয়কে মরিশাস দ্বীপে দ্বীপান্তরিত করা হয়েছে। এই তথ্য সংখ্যাটা আমরা আগে এই বইটি পড়ার আগে কল্পনাও করতে পারিনি, যে 15,000 মানুষকে, তার সঙ্গে 1-2% নারীও ছিল। এবং কয়েক বছরের মধ্যে বা 1845 পর্যন্ত দেখা গেছে যে নারীদের সংখ্যা 6% পর্যন্ত বেড়ে গেছে। সেখানে তাদের যে জীবন, সে জীবন কোনো মতেই মানুষের জীবন নয়। মানুষের কাছ থেকে মানবতা কেড়ে নিয়ে পশুদের মতো জীবন যাপন করতে মানুষকে বাধ্য করা হয়েছে, মানুষ পশুতে পরিণত হয়েছে। এই যে ব্যবস্থা, মানে কারাগারের এই বইটার ভেতরে বিচারক মহোদয় এখানে আছেন, উনি চমৎকার ফেসবুকে একটা রিভিউ দিয়েছেন। এত চমৎকার ভাবে উনি বলেছেন যে কি বিভীষিকাময় জীবন। এর বইয়ে 103টা ছবি ব্যবহার করা হয়েছে। ছবিগুলো আমার কাছে জীবন্ত হয়ে উঠছে, কথা বলছে, কারাগারের নির্যাতনের কথা বলছে। অধ্যায়গুলো 9টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা অধ্যায়, মানে অধ্যায়গুলো এমন শাসন ব্যবস্থা, কারা ব্যবস্থা, দেশ, সেখানে পড়তে গেলে পৃথিবীর মহান ব্যক্তিরা উপনিবেশিক আমলের কারাগার সম্পর্কে কি বলেছেন, জর্জ বার্নার্ড শো কি বলেছেন। একজন বলেছেন যে ভিতরের মানুষগুলো উদ্ভিদ ছাড়া আর কিছুই হতে পারে না, যারা কারাগারের ভিতরে দীর্ঘদিন অন্তরীণ থাকেন। তো আমি ভারতের একজন প্রখ্যাত লেখক, এখন রিক্সা চালক ছিলেন উনি, একটা অপরাধের কারণে কারাগারে গিয়েছিলেন এবং কারাগারে গিয়ে 40 বছর বয়সে লেখাপড়া শিখেছিলেন। কিভাবে? লেখার তো কোনো জায়গা ছিল না, তো মাটিতে অক্ষর লেখা শিখতে হয়েছিল। তো উনি মাটিতে যখন অক্ষর লেখা সারা হয়ে গেল, তখন উনি কাগজে লিখতে চান, কিন্তু জেলখানার ভিতরে কোনো সাদা কাগজ সরবরাহ করা হয় না। জেলখানার ভিতরে যদি কোনো বন্দী রক্ত দেন, তাহলে তিনি তার বদলে একটা সিগারেট, একটা বিড়ি অথবা একটু গুড় বা একটু চেনা নিতে পারেন। তো ওই বন্দী বললেন, মনোরঞ্জন ব্যাপারী ওনার নাম, উনি বললেন যে আমি রক্ত দেব, রক্তের বিনিময়ে আমাকে একটু সাদা কাগজ দিতে হবে। তো সাদা কাগজ তো দেওয়ার নিয়ম নেই। তো একজন পুলিশ, উনি বললেন, আচ্ছা সাদা কাগজ দিয়ে তো আর কারো ক্ষতি করবে না, ও যখন লেখাপড়া শিখতেই চায়, দেওয়া হোক একটা বিড়ির বদলে একটা সাদা কাগজ। ওনাকে একটা সাদা কাগজ দেওয়া হলো। তারপর উনি প্র্যাকটিস করতে থাকলেন। প্র্যাকটিস করে উনি লেখালেখি শুরু করলেন। জেল থেকে বেরিয়ে এসলেন, পড়াশোনা শুরু করলেন। উনি ভারতের এখন প্রখ্যাত লেখক। তার ইতিবৃত্তে চণ্ডাল জীবন ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। এবং একজন রিক্সা চালক নিরক্ষর হয়ে কারাগারে ঢুকেছিলেন, কিন্তু ওনাকে ওই লেখাপড়াটা শিখতে হাত ঘোরাতে হয়েছে মাটিতে। একটা সাদা কাগজ যে আইন অনুযায়ী পাওয়া যায় না, সেই আইন, খোসবর ভাইয়ের বই পড়লাম যে ব্রিটিশের সময়ের সেই আইনের কোনো ধারা এখনো নাকি রয়ে গেছে। দেশ স্বাধীন হয়েছে, আবার পেনাল কোড গুলো ওই আমলেরই রয়ে গেছে, যে কারণে জেল কোডও পরিবর্তন হচ্ছে না।
জেলের অনেক পরিবর্তন হয়েছে। এখন সেই ঘানি টানা নেই। আমার ধারণা খোসবার ভাইয়ের প্রথম বই বাংলাদেশের কারাব্যবস্থা প্রকাশ, ওটা যখন ধারাবাহিকভাবে স্থানীয় কাগজে প্রকাশিত হচ্ছিল, 6 মাস ওনাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। কারাগারে যে সমস্ত ঠিকাদাররা খাবার অন্যান্য সামগ্রী সরবরাহ করতেন তাদের মধ্যে ছিল 2 নম্বরই, কর্মকর্তাদের মধ্যে ছিল 2 নম্বরই। উনি সব ফাঁস করে দিয়েছিলেন ওনার লেখায়। এই 6 মাস পরে ওনার বইটা বাংলাদেশের কারাব্যবস্থা পত্রিকায় যেভাবে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, সেটা যখন গ্রন্থ আকারে প্রকাশিত হলো, যে আমার জানা মতে 2001 থেকে 2006 সালে যে সরকার ছিলেন, সেই সরকারের মন্ত্রিসভায় এই বইটি নিয়ে 4 বার আলোচনায় উঠে। তারপরে খোসবার আলীর বিপদ কেটে যায়। খোসবার আলীর মতো একজন কারারক্ষী, আমি মনোরঞ্জন ব্যাপারীর উদাহরণটা দিলাম এই জন্য, যে পুলিশ বলেছিল যে ওনাকে দেওয়া হোক না একটু কাগজ দিয়ে তার ক্ষতি করতে পারবে না, লেখাই না হয় শিখবে। তো ওই পুলিশের সাথে আমার মনে হয়েছে খোসবার আলী যখন কারারক্ষী ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারার কাজ করতেন, তখনকার আইজি মকসুদুল হোসেন চৌধুরী, উনি বলেছিলেন এই ছেলেটার টার্ন আউট তো চমৎকার, একে আর পাহারার কাজ দিও না, একে ওই দাপ্তরিক কাজ দাও। তারপর থেকে উনি পড়াশোনার সুযোগ পেলেন। এবং তখনকার ডিআইজি এইচ.এম. সিদ্দিকুর রহমান সাহেবকে উনি বলে এসেছিলেন এই ছেলেটাকে বই পুস্তক পড়তে দিও। তারপর থেকে ঢাকার আর্কাইভসেও কোনো তথ্যের প্রয়োজন হলে ওনাকে যেন দেওয়া হয় উনি সুপারিশ করতেন। এই যে শুরু হলো গবেষণার ভিতরে যে কি নেশা আছে সেটা বোঝা যায়, এবং কারাগারের যন্ত্রণা নিয়ে তিনি কতটা বিষিয়ে উঠেছিলেন সেটা বোঝা যায়। রাজশাহী কারাগারে একটা সমৃদ্ধ পাঠাগার ছিল। বৃষ্টির পানি পড়ে পড়ে পাঠাগারের সমস্ত বই পচে গেল। পচে যাওয়ার পর কি করা হবে? বই পচা কপি খেতে সার হিসেবে ব্যবহার করা হলো। তো ওনার ভিতরে তখন একটা আগুন জ্বলে উঠলো যে একটা জ্ঞান চর্চার একটা সমৃদ্ধ জিনিস বই, সেটাকে কপি খেতে সার হিসাবে যে দেশে ব্যবহার করা হয়, সেখানে কারাগার মানে সংশোধনাগার নয়, সেখানে কারাগার মানে অত্যাচার, নির্যাতন এবং নিপীড়ন এবং পরাধীন করে রাখার আর একটা ব্যবস্থা। তো স্বাধীন দেশে এই ব্যবস্থা থাকতে পারে না। ওনার সেই বই প্রকাশ হওয়ার পরে বাংলাদেশ পুলিশ একাডেমিতে 33 BCS ব্যাচের প্যানোলজি পড়ানো হবে। লোক নাই, কে পড়াবে প্যানোলজি? ডাক পেলো খোসবার আলীকে ধরে নিয়ে আসুন। গাড়িতে করে নিয়ে এসে উনি লেকচার দিচ্ছেন, গাড়িতে করে ওনাকে আবার ওনার বাড়িতে পৌঁছে দিয়েছেন। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্যানোলজি পড়াতে হবে, কোনো শিক্ষক তখনও হয়নি, কোনো ব্যাচ বের হয়নি, কে প্যানোলজি পড়াবে? 9 মাস খোসবার আলীকে বিশ্ববিদ্যালয়ের প্যানোলজি পড়াতে হয়েছে অতিথি শিক্ষক হিসাবে। আমরা আসলে ওই রত্ন চিনতে আমাদের একটু দেরি হয়, দাঁত থাকতে বুঝতে পারি না। তো সেই জন্য খোসবার আলীর আজকের এই প্রকাশনা উৎসবে আমি মনে করি যে আরো বড় আয়োজন হওয়া দরকার ছিল, আরো অনেক বেশি মানুষ জানার প্রয়োজন ছিল, সেটা হয়নি। তারপর গবেষণার প্রতি আসলে তো আমাদের বহু কম। আমরা তো ওই যে ডকুমেন্টারিতে শুনলাম, যারা অতীতকে ভুলে যায় তারা ভবিষ্যতের পথ ভুল করে। আমরা ভবিষ্যতের পথ ভুল করে যাচ্ছি, আমরা যেহেতু অতীতকে মনে রাখছি না। আমি খোসবার আলীর কাছে আমার রাজশাহীর মানুষ হিসাবে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর আমাকে একটু বলতে দেওয়ার জন্য আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজকদের। আমার ভিতরে একটা মানুষ তো একটা স্বপ্ন নিয়ে কাজ করেন। এই যে বিশাল গবেষণা, লন্ডন থেকে, ভারত থেকে তো বটেই, কারাগারে 1856 সালে কোন ভিজিটটা হয়েছে, ওই ভিজিটে ওনারা কি লিখে গেছেন, 1909 সালে মেডিকেল টিম এসে কি লিখে গেছেন রিপোর্টে, সেই সমস্ত রিপোর্টে উনি লন্ডনে ওনার ভাতিজা আছে সেখান থেকে সংগ্রহ করেছেন, টাকা দিয়ে কিনে সংগ্রহ করেছেন, অনলাইন থেকে ডাউনলোড করেছেন। আমি আস্তে আস্তে ওনার ছেলে বলছিল কোনোটা কিছুতেই ডাউনলোড হয় না, তার মানে ওরা বিনা পয়সায় ওটা দিবে না, অথবা ব্রিটিশরা আমাদের দলিলপত্র তাদের কাছেই রাখতে চায়, সেটা কিছুতেই ওরা বাইরে প্রকাশ করতে চায় না। এই অন্ধকার যুগের ইতিহাস তারা লুকিয়ে রাখতে চায়। তারা বিভিন্ন কলা কৌশল করে বাবা ছেলে মিলে সেই ইংরেজি, তখনকার ইংরেজি ধরেন 500 বছর আগের ইংরেজি, সে পাঠোদ্ধার আরো কঠিন। আমাকে একজন ঢাকা থেকে এই ব্যানারটা থেকে একজন কবি জিজ্ঞেস করলেন এই দুর্বোধ্য ইংরেজি তিনি কিভাবে পাঠোদ্ধার করলেন, তারপরে এই গবেষণা গ্রন্থটা লিখলেন। তো যাই হোক, ওনার সেই যোগ্যতা এবং সক্ষমতা নিশ্চয়ই রয়েছে, ওনাকে অভিনন্দন। আর মনে হচ্ছে নিশ্চয়ই উনি একটা স্বপ্ন নিয়ে বইটা লিখেছেন, সেই স্বপ্ন যেন পূরণ হয়। আর বইটা পড়ে আমার মনের মধ্যেও একটা স্বপ্ন জেগেছে, হোক অসম্ভব, না হোক বাস্তবায়িত, তবুও তো মানুষ স্বপ্ন দেখে। স্বপ্নটা এমন হতে পারে না যে দেশটা একদিন নেদারল্যান্ডের মতো হয়ে গেল, যে অপরাধের পরিমাণ এতই কমে গেছে, অপরাধী পাওয়া যাচ্ছে না, সেই জন্য দেশের অর্ধেক কারাগার বন্ধ করে দিতে হয়েছে।
এরকম তো হতেই পারে। এই স্বপ্ন নিয়ে শেষ করছি, অভিজ্ঞতা নিয়ে সবাইকে। শুভ অপরাহ্ন। ধন্যবাদ আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি একটু যেমন একটু আগে আবুল কালাম আজাদ ভাই বলছিলেন যে কোন ক্রাইটেরিয়ার কথা বা কোন ক্রাইটেরিয়া দেখে না আমাকে আনা হয়েছে, আমি সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, একটু অস্বস্তির মধ্যেও ছিলাম, কারণ আমার কাজের পরিধি মূলত শিশুদের নিয়ে। আমি শিশুদের জন্য লিখি, নারী ও শিশুদের জন্য কলাম লিখি, এতটুকু। তো সেই জায়গা থেকে আসলে এত মানে অসাধারণ একটা বই রিভিউ এর কতটুকু যোগ্যতা আমার আছে আমি আমি জানি না, তারপরেও আমাকে কিছু কথা বলার মাধ্যমে সম্মানিত করা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যিনি বইটা লিখেছেন, আজকে তার সাথে পরিচিত হলাম। আমার দেশের বাড়িও নওগাঁ। খুব ভালো লাগলো এবং আমাদের জন্মের মাসটিও দেখলাম জুলাই মাস। আমি বইটি আমার গতকালই আমার হাতে এসেছে, কাজেই হয়তো পূর্ণাঙ্গ বইটি কেমন সেটি বলাটা হয়তো বা এক ধরনের স্পর্ধার কাজ এবং এটা হয়তো বা যৌক্তিকও হবে না। তবে আমি বইটির সিনপসিসটা পড়ার আমার সুযোগ হয়েছে, যে কাজটি মহসিনুল হক ভাই করেছেন। অসাধারণ একটি কাজ, কারণ 600 পৃষ্ঠার একটি বইকে এরকম 14 বা 15 পৃষ্ঠায় এটাকে নিয়ে আসা খুবই কঠিন, এবং সেখানে যে ভাষা প্রয়োগ হয়েছে, যেভাবে পাঠক ফ্রেন্ডলি ভাবে উপস্থাপন করা হয়েছে, এই জন্য আমি তাকেও ধন্যবাদ দিতে চাই যে তিনি অসাধারণ এই কাজটি করেছেন। আর বইটি সম্পর্কে যেটা বললাম যে 600 পৃষ্ঠা, এটা আমি নিশ্চয়ই পড়বো পুরো বইটা। তবে আমার আগ্রহের জায়গা যেহেতু নারী ও শিশু, আমি সেই জায়গা থেকে আসলে বইটিতে যেভাবে নারী এবং শিশুদের যারা কারাগারে বন্দী ছিলেন, সে ঔপনিবেশিক কারাগারে, সেই অধ্যায়টি আমার পড়ার সুযোগ হয়েছে এবং পড়েছি। আমি গত সন্ধ্যা থেকে আজকে পড়েছি, অসাধারণ লেগেছে। আমি আসলে কখনো কারাগারে ওভাবে যাওয়ার অভিজ্ঞতা আমার কখনো হয়নি। একবারই যাওয়া হয়েছিল, এবং পুলিশ থানার যে হাজত সেটা আমার একবার দেখা হয়েছিল, এবং কারাগারে আমার একজন নিকটজন থাকার কারণে কয়েকবার আমার যাওয়া হয়েছে, কিন্তু তারা যেভাবে থাকে সেটা দেখার সুযোগ হয়নি, কিন্তু যেভাবে তারা দর্শনার্থীদের সাথে দেখা করেন সেটা দেখার সুযোগ হয়েছে। মহসিনুল হক ভাই প্রথমেই তার রিভিউতে একটি কথা বলেছেন যে কিভাবে কারাগারে প্রবেশ করা মাত্রই একজন মানুষ তার সব মর্যাদা হারিয়ে ফেলত। এখন কি ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এই জায়গা থেকে আমি শুরু করতে চাই। সম্ভবত সেই পরিবর্তনটি হয়নি, কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে বাসা থেকে যে খাবারগুলো আমরা রান্না করে নিয়ে যাই বক্সে, সেই বক্স থেকে খাবারগুলো আনবক্স করে পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকানো হয়। বাসা থেকে যদি কোনো বই দেওয়া হয়, কোনো ওষুধ দেওয়া হয়, সেগুলোকে কঠোর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পৌঁছে দেওয়ার কমিটমেন্ট করা হয়। সেই জিনিসগুলো কতটুকু চাই সেটাও একটা প্রশ্নবিদ্ধ। কাজে আসলে আমরা মানুষের কাছে যাচ্ছি না আসলে বিশেষ কোনো মানুষের প্রজাতির কাছে যাচ্ছি, সেই প্রশ্নটা আমার মধ্যে এসেছে আমার স্বল্প অভিজ্ঞতা থেকে। আমি গতকাল থেকে একটু রিভিউ করার চেষ্টা করছিলাম আসলে বর্তমানে কারাগারগুলোতে নারীর অবস্থা কিরকম, এবং যতটুকু আমি এক্সপ্লোর করে পেয়েছি খুব একটা বেশি ডকুমেন্ট আমি পাইনি। মোট কয়েদির 1.8% নারী, এরকম একটা তথ্য পেয়েছি। কিন্তু কেন জানি বারবারই আমাদের সোসাইটিতে একটা কথা আছে যে নারীরা নারীর শত্রু, সব ধরনের অপরাধের পিছনে নারীদের একটা হাত আছে, এবং এই বইটি যখন আমি পড়েছি সেখানেও কিন্তু নারীকে সেভাবে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে যে নারীরা প্ররোচিত করেছেন বিভিন্ন অপরাধের, বিভিন্ন আন্দোলনের সময় নারীরা প্ররোচিত করেছেন। কাজে এই যে গভীর এক উপলব্ধি, এই গভীর একটা অনুভব, সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের খুশবুর ভাই তার বইয়ের মধ্যে তুলে ধরেছেন। কাজে ঔপনিবেশিক কারাগারে থাকা নারীদের যে চিত্র উঠে এসেছে, সেখান থেকে বর্তমানের যে চিত্র খুব একটা আলাদা সেটি কিন্তু আমাদের মনে হয়নি। কারাগারে যে নারীরা আছেন, বাইরের একটা জগৎ, কিন্তু কারাগারের মধ্যে আর একটা জগৎ, কিন্তু সেখানেও একটা পাওয়ার স্ট্রাকচার আছে, অর্থাৎ ক্ষমতার কাঠামো আছে, এবং সেই ক্ষমতার কাঠামো অপরিবর্তিত রয়েছে সেখানেও পুরুষরা, যদি তারাও বৈষম্যের শিকার, তাদের জীবনযাপন, তাদের জীবনমান, সেগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, কিন্তু এর মধ্যেও তাদের থেকে অনেক বেশি মানবেতর জীবনযাপন করেন নারীরা। নারীদের নির্যাতনের মাত্রাগুলো বিভিন্ন রকম। যে কারাগারগুলোর কথা বলা হয়েছে সেখানে আমরা দেখেছি যে তারা খাদ্যের দিক থেকে বঞ্চিত হয়েছেন, তারা বস্ত্রের দিক থেকে বঞ্চিত হয়েছেন, চিকিৎসা পাননি ঠিক মতো, এবং অনেক নারী কয়েদি ছিলেন যারা গর্ভাবস্থায়
সে কারাগারে প্রবেশ করেছেন এবং সেই শিশুগুলোর মৃত্যু হয়েছে শুধুমাত্র খাবারের অভাবে, কিংবা মাদেরকে এমন কাজ দেওয়া হয়েছে সেই কাজগুলো আসলে শিশু বান্ধব ছিল না। কারণ মা একা না, মা একজন শিশুর একজন অভিভাবক। সেই জায়গা থেকে দেখা গেছে যে শিশুদের জন্য যে অনুকূল পরিবেশ প্রয়োজন, মায়ের যে আদরটা প্রয়োজন, ভালোবাসাটা প্রয়োজন, সেটা সেই শিশুগুলো পায়নি। কাজে এই বঞ্চনাগুলো সেই কারাগার থেকে এখন পর্যন্ত সেটা চলমান আছে, অর্থাৎ সেই বৈষম্যগুলোর উত্তরাধিকার এখনো আমরা ধারণ করে আছি। নারীদের সঙ্গে কিশোর, তরুণী, শিশু, প্রবীণ একসঙ্গে রাখা হয়েছে। স্বতন্ত্র চাহিদাগুলোর প্রতি নারীর তখনও গুরুত্ব পায়নি। কাজে এই যে নারীকে সবসময় সেই তখন থেকে এখন পর্যন্ত নারীদের চাহিদাগুলো কিন্তু বিবেচনায় আলাদাভাবে তখন কিন্তু নেওয়া হয়নি। নারীকে এখন আমরা দেখি কি, নারীর জন্য কথা যখন বলা হয় নারীর সাথে শিশু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সেই ধারা কিন্তু এখনো প্রচলিত আছে। অর্থাৎ শিশুরা কিন্তু নারীর সাথে একীভূত হিসাবে ধরা হচ্ছে, কিন্তু শিশু একটি সত্তা, নারী কিন্তু আলাদা সত্তা। শিশুর এক রকমের চাহিদা, নারীর আরেক রকমের চাহিদা, কিন্তু সেই জিনিসগুলোকে কিন্তু বারবার এক জায়গায় করে ফেলা হচ্ছে। এবং 40 মিলিয়ন শিশুর বাংলাদেশে এখন পর্যন্ত শিশুদের জন্য পৃথক কোনো অধিদপ্তর নেই। কাজে এই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। এবং এখন আমরা যখন দেখি থানায় যাই, শিশুদের জন্য ডেস্কের সাথে প্রবীণদের ডেস্ক, প্রতিবন্ধীদের ডেস্ক, নানা রকমের প্রয়োজনগুলোকে একসাথে জুড়ে দেওয়া হয়। এই প্রচলনগুলো আসলে সেই সময় থেকেই রয়েছে। বইটিতে বারবার উঠে এসেছে নারীদের প্রতি যৌন নিপীড়নের কথা। অর্থাৎ কারাগারে যারা ছিলেন সেই নারীদেরকে নানাভাবে তারা কিন্তু বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে এবং বলা হয়েছে এই যৌনতার বিনিময়ে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার কথা। আমি যদি বইটা থেকে একটু পড়ি, সেখানে বলা হয়েছে 19 শতাব্দীতে ভারতে নারীদের বুদ্ধি, অভ্যাস এবং আচরণ সম্পর্কিত বিভিন্ন বিতর্ক চলেছিল। এই সমস্ত বিতর্কে নারীদের যৌনতা পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার উপর বরাবর জোর দেওয়া হয়েছিল। ভারতে বহুরূপ এবং বিকাশে বহুরূপী পর্যায়ে পতিতাবৃত্তির বিস্তারের উপর ভিত্তি করে জন্ম নিয়েছিল বিতর্কের। এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছিল সেই সব মহিলা কয়েদিরা যারা তাদের পতিতা বোনদের মধ্যে অভিভাবকহীন ছিল, যাদের কেবল সন্দেহজনক খ্যাতি সম্পন্ন জেলারই ছিল তাদের রক্ষক। এর ফলে সহজাতভাবে তাদের অনিয়ন্ত্রিত যৌনতার অবাধ্য হিসাবে চিহ্নিত করা হয়েছিল। মূল ভূখণ্ডের কারাগারে প্রচলিত মহিলা কয়েদিদের সাধারণ চিত্র ছিল এটাই। নারীদের জন্য আলাদা কোনো কারারক্ষী ছিল না, তারা কখনো কারারক্ষীদের ভোগ্যপণ্য হয়েছেন, তারা কখনো জেলারদের ভোগ্যপণ্য হয়েছেন। এবং এই যৌন লালসার ভিতর দিয়ে সেই ঔপনিবেশিক সময় নারীদের থাকতে হয়েছে। সেই সময় আরেকটা ব্যাপার লক্ষণীয় যে নারীরা যখন সংখ্যালঘু তখনও তারা নির্যাতিত, আবার নারীরা কোনো কারণে যদি জেলখানায় তারা তাদের সংখ্যা যদি বেড়ে যেত, সেখানেও তারা নির্যাতিত হয়েছে। অর্থাৎ তখনও তাদের বিষয়গুলোকে মাথায় নেওয়া হয়নি। এখানে এক জায়গায় বলা হয়েছে নারীবন্দীর সংখ্যা বেড়ে গেলেও তারা নির্যাতনের শিকার হয়েছে। 1864 সালে যখন আন্দামানে বন্দি নির্বাসন কমে গেল, তখন পাঞ্জাবের কারাগারে নারী বন্দি বেড়ে গেল এবং বেড়ে যাওয়ার কারণেও তারা নিগ্রহের শিকার হয়েছে। অর্থাৎ নারীরা সংখ্যালঘু হিসাবে যেমন তারা তাদের গুরুত্বগুলো পায়নি, তাদের বিষয়গুলোকে মাথায় নেওয়া হয়নি। সংখ্যালঘিষ্ঠ হলেও আমরা দেখেছি, গরিষ্ঠ এবং লঘিষ্ঠ দু ক্ষেত্রেই আমরা দেখেছি এই সমস্যাগুলো রয়ে গেছে। বইটিতে নারীদের প্রতিবাদের কথাও কিন্তু উঠে এসেছে। নারীরা সেই সময় আমরা দেখেছি 19 শতাব্দীতে নারীদের জন্য প্রথম দশকে ক্রমান্বয়ে বাংলায় মহিলা বন্দীদের জন্য আলাদা ওয়ার্ড নির্মাণ শুরু হয়েছিল। এবং পরবর্তীতে যখন রাজনীতির সাথে সম্পৃক্ত নারীরা সেখানে জেগে উঠেছেন, তাদের মাধ্যমে কিন্তু অনেক সাধারণ নারী কয়েদিরাও জেগে উঠেছেন সেখানে। এবং সেখানেও সেই নারীদেরকে ভয়ভীতি প্রদর্শনের জন্য যারা ওই যে বললাম পাওয়ার স্ট্রাকচারের নিচের দিকে যে নারীদের ছিলেন সেই নারীদেরকে ব্যবহার করে এই যে সমস্ত নারীরা প্রতিবাদী ছিলেন, যারা আন্দোলন করতেন, তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। অর্থাৎ নারীদের মধ্যেও ম্যাপ করা হয়েছে কোন নারীটি বেশি ক্ষমতাশীল এবং ক্ষমতাশীলকে রুখে দেওয়ার জন্য আসলে কোন নারীটিকে ভিকটিম করা যায়। এই রাজনীতিগুলো সুচতুরভাবে সেই সময় করা হয়েছে। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। ঘোষক ভাই, আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। বইয়ে যেটা বলা হয়েছে যে নারীদের জেগে ওঠার কথা, সেই জেগে ওঠাটা আমার কাছে মনে হয় এটা একটা এক্সাম্পল যে এটা সেই সময় যেমন ছিল, এখন আমরা দেখেছি যে নারীদেরকে বিশেষ করে রাজনীতির সাথে যে নারীরা রয়েছে তাদেরকে কিভাবে বারবার তাদেরকে একদম
পিছন দিকে নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেটা তখনও চলমান, তখনও ছিল এবং এখনো আছে। তো এই বইটি একটি অনন্য নথি, অনন্য দলিল, এবং আপনার মতো যারা লিখছেন এই প্রজন্মে, তাদের এই প্রজন্মে যারা এই ক্ষেত্রে কাজ করতে চান, আমার কাছে মনে হয় ইটস আ ওয়ান্ডারফুল ডকুমেন্ট, এবং এই ধরনের বই আরো অনেক প্রয়োজন রয়েছে। এখন কি হচ্ছে সেটার জন্য আমাদের এরকম নির্ভরশীল বই, নির্ভরশীল তথ্যের খুব প্রয়োজন। যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো কাজগুলো এগিয়ে যাক, সত্য প্রকাশিত হোক, সুন্দরের জন্য। শুভ অপরাহ্ন, শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত গবেষক, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, সুধীজনবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ কারাগারে অনুসন্ধান গ্রন্থটি সম্পর্কে কয়েকটি কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমার এই গবেষণার যাত্রা 2012 সাল। কারাগারের ইতিহাস নিয়ে একটি গবেষণা গ্রন্থ রচনা করব, তখন সেরকম কোনো নির্ভরযোগ্য সূত্র আমার জানা ছিল না। ঠিক 2012 সালের শেষের দিকে সাবঅর্ডিন স্টাডিজের 8ম খণ্ড আমার হাতে এসে পৌঁছে। বিশ্ববিখ্যাত কারা ইতিহাসবিদ ডেভিড আর্নল্ডের দি কলোনিয়াল প্রিজন, পাওয়ার, নলেজ অ্যান্ড টেকনোলজি ইন 19th সেঞ্চুরি প্রবন্ধটি পড়ে আমি গভীরভাবে অনুপ্রাণিত হই। তখন বলতে গেলে তখন থেকে আমার গবেষণা শুরু। সেই সময় বা বর্তমানেও আমাদের দেশে এই বিষয়ভিত্তিক কোনো বই, গবেষণাপত্র বা ঐতিহাসিক দলিল পাওয়া অত্যন্ত সীমিত। এরপর আমি বিভিন্ন ভাবে দেশি বিদেশি উৎস থেকে বই, গবেষণাপত্র, সরকারি নথি, জার্নাল এবং অন্যান্য প্রাসঙ্গিক দলিল সংগ্রহ করতে থাকি। সেই ফাঁকে আমার ব্যস্ততার মাঝেও নিয়মিত পড়াশোনা ও গবেষণা চালিয়ে যাই। দীর্ঘ 14 বছর নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের ফলই আজকের এই গ্রন্থ। কারাগারে অনুসন্ধান গ্রন্থটি কোনো কল্পকাহিনী নয়, এটি দীর্ঘদিনের অনুসন্ধান, অধ্যয়ন ও ঐতিহাসিক দালিলিক গবেষণার ফল। আমরা সাধারণত কারাগারকে অপরাধ ও শাস্তির প্রতিষ্ঠান মধ্যে সীমাবদ্ধ করে দেখি, কিন্তু ইতিহাস আমাদের জানায় কারাগারের সঙ্গে রাষ্ট্র, আইন, ক্ষমতা, শাসন ব্যবস্থা, রাজনীতি এবং সমাজের বিবর্তনে এক গুরুত্বপূর্ণ দলিল। এই গ্রন্থে প্রাক ঔপনিবেশিক থেকে শুরু করে ঔপনিবেশিক কারাগারের শাসন ব্যবস্থা, দণ্ডনীতি, কারা শাসন, বন্দি জীবন, বন্দি শ্রম, বিচারিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সহিংসতা, আন্দামান সহ বিভিন্ন দণ্ড উপনিবেশের কথা ইতিহাস ও তথ্যের আলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার লক্ষ্য ছিল কারাগারকে শুধু শাস্তি প্রদানের প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র, সমাজ ও ইতিহাসকে বোঝার জন্য এক গুরুত্বপূর্ণ জানালা হিসেবে পাঠকের সামনে তুলে ধরা। আমি বিশ্বাস করি এই গ্রন্থ ইতিহাস, আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কারা কর্মকর্তা কর্মচারী, অপরাধ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, জনপ্রশাসন ও মানবাধিকার বিষয়ে আগ্রহী পাঠক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি কার্যকারী রেফারেন্স হিসেবে বিবেচিত হবে। গবেষণার ক্ষেত্রে আমি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। তবুও মানবিক কারণে আমার সীমাবদ্ধতার বাইরে আমি নই, আমার কিছু ত্রুটি ও অপূর্ণতা থেকে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ, গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই। পরবর্তী বা ভবিষ্যৎ সংস্করণে সেগুলি অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। পরিশেষে আমি বিশেষভাবে স্বীকার করতে চাই, মাননীয় সিনিয়র ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহসিনুল হক সাহেবের আন্তরিক উদ্যোগ, উৎসাহ ও নির্দেশনা না থাকলে আজকের এই আয়োজন করা সম্ভব হতো না। তার প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও এই অনুষ্ঠানের আয়োজনে যারা মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ। একই সঙ্গে এই গ্রন্থের গবেষণা প্রকাশনের বিভিন্ন পর্যায়ে যারা নানাভাবে সহযোগিতা, পরামর্শ, উৎসাহ দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের আজকের উপস্থিতি, ভালোবাসা, উৎসাহ আমাকে ভবিষ্যতে কারা ইতিহাস, রাষ্ট্র, সমাজ বিজ্ঞান বিষয়ক
আরো নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। সবশেষে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আজকের অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকে যার বইকে উপলক্ষ করে এই অনুষ্ঠানটি, মোহাম্মদ খুশবুল আলী, এবং আমার সঙ্গে এর আগে যারা আলোচক ছিলেন আবুল কালাম আজাদ এবং নিশাদ সুলতানা বরবী, সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকেও। আমি আজকে নিজেকে অসম্ভব সম্মানিত বোধ করছি এবং কৃতার্থ আমি এই কারণে যে এই বইটি নিয়ে আলোচনায় আমি অংশ নিতে পেরেছি। কতটুকু বলতে পারবো সেটা বড় বিষয় না। এই বইয়ের আলোচনায় আমি ছিলাম, আমি ভবিষ্যতে এটা বলতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে বইটি এরকম একটি গুরুত্বপূর্ণ বই। আমার একটু আগ্রহ কম সবসময়, যারা অন্য পেশায় থাকেন, অনেক বড় বড় পদে থাকেন, তারপরে এক সময় এসে লেখালেখি শুরু করেন এবং তাদের অনেকে কিন্তু আমাদের উপর চাপিয়ে দেন লেখাগুলো। আমি সম্পাদক হিসাবে বলছি যে অনেকে চাপিয়ে দেন। একটা পর্যায়ে গিয়ে তার হয়তো অনেক বড় পোর্টফোলিও ছিল, লেখা দিচ্ছেন, লেখা হচ্ছে না, কিন্তু বাধ্য হয়ে চাপাতে হচ্ছে। এরকম অভিজ্ঞতা আমাদের হয়। আমি 3টা পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আরো কয়েকটি পত্রিকায় গুরুত্বপূর্ণ সিনিয়র পজিশনে কাজ করেছি। এই অভিজ্ঞতাগুলো আমাদের অনেক, এবং এই অভিজ্ঞতা নিয়ে আমাদের বিরক্তির শেষ নেই। আমি প্রথমে যখন এই বইটি দেখলাম যে একজন কারা কর্মকর্তা এই বইটি লিখেছেন, প্রথমে একটু বিরক্তি এসেছিল বইটা পড়ার আগে, বইটা পাতা উল্টানোর আগে, যে এটা এত বড় বই লিখেছেন, আবার এটা আলোচনা করতে হবে কেন। আমি যখন বইটা উল্টালাম এবং একই সঙ্গে আমি মহসিনুল হক সাহেবের একটি আলোচনা, ছোট্ট একটি পুস্তিকা আমাকে সরবরাহ করা হলো, তখনই কিন্তু আমার ধারণা পাল্টে দিতে লাগলো। এবং আমার কাছে মনে হলো আমি আরেকজন এরকম বড় আমলা, তার সঙ্গে আমাদের খুশবু আলী সাহেবের পার্থক্য অনেক আছে। আমরা যেটা যতটুকু জেনেছি তার তথ্যচিত্রকে আমি দেখতে পারিনি, কিন্তু পরবর্তীতে অন্যদের কথা থেকে যেটা জানলাম, বিশেষ করে আমাদের আবুল কালাম আজাদ যেটা বললেন যে তিনি একেবারে কারারক্ষী থেকে শুরু করেছেন এবং সেখানে থেকে পড়ে পড়ে আরো উপরে যাওয়ার চেষ্টা করেছেন। তাকে কিন্তু আমরা অত বড় আমলা বলবো না। আমি যে ক্ষমতাধর আমলাদের কথা বলছি তাদের কাতারে তাকে নেব না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি একজন আমলাকে নিয়ে অভিভূত হয়েছিলাম এবং তার প্রতি আমার শ্রদ্ধা শেষ ছিল না তার লেখাগুলো। তিনি হলেন আকবর আলী খান। আকবর আলী খানের গবেষণার মাত্রা কিন্তু অন্যরকম ছিল এবং সর্বশেষ উনি বনলতা সেন নিয়ে ওইটি গবেষণা করেছেন। যদিও ওইটা নিয়ে আমি তার সঙ্গে বিস্তর আলোচনাও একদিন করেছি যে আপনি বনলতা সেনকে যেভাবে পোর্ট্রেট করেছেন নাটোরে নিয়ে, আমি ওইটা মানি না। এবং বনলতা সেনের আমাদের মনস্তত্ত্বে যে বনলতা সেন আছে, সেই বনলতা সেনের সঙ্গে আপনার কনক্লুশন মানলাম না আমরা। কিন্তু উনি নতুন চিন্তা দিয়েছেন, ওইখান থেকে নতুন গবেষকরা বনলতা সেনকে অন্যদিকে নিতে পারবে। আর অর্থনীতি নিয়ে ওনার কাজগুলো তো আমরা জানি, আপনারা অনেকেই তাকে চিনেন, জানেন। আমার তাকে নিয়ে বলার কিছু নাই, কিন্তু অনেক আমলাকে নিয়ে তো বললাম যে বিরক্তি ছিল। আমার কাছে হঠাৎ করে মনে পড়লো খুশবু আলী সাহেবের এই বইটা পড়তে গিয়ে আকবর আলী খানের কথা। আমার কাছে মনে হলো যে না, আমরা আরেকজন মানুষ পাচ্ছি যিনি আসলে আমাদের যে প্রচলিত ধারণা আছে সেই ধারণার বাইরে থেকে তিনি আসলেই ইনডেপথ কাজটি করেছেন। এবং ওনার বক্তব্য আমরা যেটা শুনলাম, উনি নিজেই বলছেন যে উনি কাজটা করতে গিয়ে তথ্য পাচ্ছিলেন না, কোনো ডকুমেন্ট পাচ্ছিলেন না। সেই জায়গায় থেকে উনি গবেষণা করতে করতে 2012 সাল থেকে শুরু করে এই এতদিনে এই যে বিশাল 600 পৃষ্ঠার বইটি বের করতে পারলেন। আমরা এখন যদি কেউ এই কারাগার নিয়ে কোনো গবেষণা করতে চাই, আমরা কিন্তু বলার সুযোগ নাই যে আমাদের কাছে তথ্য উপাত্ত নাই। আমি বলবো যে কারাগার নিয়ে কাজ করতে গেলে এই বইটাই এখন সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে। অবশ্যই বইটি পড়বো, 3টা কারণে পড়বো। একটা হলো যে আমি প্রথমত মৌলিক লেখালেখি করি সাংবাদিকতার বাইরে। মৌলিক লেখালেখি যারা করেন তাদের জন্য এই বইটি খুবই উপকারী একটি বই বলবো। কেউ যদি কারা ব্যবস্থা নিয়ে, কারাগারের কোনো ক্যারেক্টারকে নিয়ে কোনো একটা উপন্যাস লিখতে চান, এই বইটা তাকে কাজে লাগাবে। কেউ যদি কোনো একটা সিরিয়াল করতে চান, কারাগার নামে একটা সিরিয়াল কিন্তু মাঝখানে খুব জনপ্রিয় হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে, ওইটার কাহিনী অন্য। কিন্তু কেউ যদি এরকম কোনো সিরিয়ালও যেতে চান, সত্যিকার অর্থে যদি বাস্তব ধর্মী কোনো কিছু চিন্তা করেন, তাইলে তার জন্য এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই হিসেবে কাজে লাগে। দ্বিতীয় হলো, কেউ যদি কারাগার নিয়ে সাংবাদিকতা করতে চান, আমরা অনেক আগে আমার মনে পড়ছে যে বিচিত্রায় জেলখানার জীবন নামে একটা বড় কাবার শুরু, আতাউস সামাদেরও একটা ইন্টারভিউ ছিল। আতাউস সামাদ আমাদের কিংবদন্তি সাংবাদিক, প্রয়াত। তিনি
এরশাদ সরকারের স্বৈরশাসনের সময় কারাবন্দী হয়েছিলেন। তিনি কারাগারে গিয়ে কি পেয়েছিলেন সেই ইন্টারভিউটাও জেলখানার জীবন বিচিত্রার সেই বিখ্যাত কাবার সহিত ছিল। একেবারে অপরাধীদের, যারা সত্যিকার অপরাধী তাদের যেমন কথা ছিল, আবার যারা এরকম করে ওই যেটা বলা হলো যে কারাগারের পিছনে তো অনেক রকম জিনিস থাকে, সেই কারণেই তো আতক সামাদের মতো মানুষকে কিন্তু কারাগারে গিয়ে যেতে হয়েছিল, বা আরো অনেকে আমরা হয়তো অনেক নাম বলতে পারবো। সাংবাদিকতার জন্য আমি যদি এখন নতুন করে কারাগার নিয়ে কোনো একটা সিরিজ করতে চাই, এটা বড় একটা অনুসন্ধানী প্রতিবেদন করতে চাই, আমার কাছে কিন্তু বা আমার কনসার্ন রিপোর্টারের কাছে এই বইটি একটি আকর গ্রন্থ হিসেবে কাজ করবে। যারা গবেষণা করতে চান তাদের জন্য তো অবশ্যই, গবেষকদের জন্য এটা সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে। আরেকটি সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ যে জিনিস মনে করি যে আমরা এই যে জুলাই মাসের শেষ দিকে এসে আজকে আলোচনা করছি, জুলাই অভ্যুত্থানের মাস কিন্তু এটা, যদিও 36 জুলাই 5ই আগস্ট 36 জুলাই হবে। এই সময় এসে সবচেয়ে বড় যে শব্দটি আলোচিত ছিল গত 2 বছরে, সেটা হলো সংস্কার। আমরা যদি কারা সংস্কারের কথা ভাবি, আমাদের রাষ্ট্র বা সরকার যদি কারা সংস্কারের দিকে যেতে চায়, তাহলেও কিন্তু এই বইটি তাদের জন্য একটি আকর গ্রন্থ হিসেবে কাজ করবে। এই কাজটি আসলে তো খুশবু আলী সাহেবের করার কথা ছিল না, এই কাজটি করার কথা ছিল আসলে রাষ্ট্রের। রাষ্ট্র দায়িত্ব নিয়ে কাজটি কোনো গবেষককে করানোর কথা ছিল, যদিও ওই রাষ্ট্রীয় দায়িত্বের গবেষণা নিয়ে আমার যথেষ্ট আপত্তিও আছে কিছু কিছু ক্ষেত্রে। আবার ওইগুলোর থেকে যে প্রাপ্তি হয় সেই প্রাপ্তি নিয়ে আমার কিন্তু অনেক হতাশাও আছে। কোটি কোটি টাকা খরচ হবে কিন্তু কিছু হবে না। কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে আছেন যারা নিজেকে গড়ের মোস্তারা, তারা যখন এই কাজগুলো করেন তখন সত্যিকার অর্থেই আমরা ওই যেটা বললাম যে বহুমাত্রিক একটা সহায়ক গ্রন্থ হিসেবে এটাকে দেখতে পারি। আমি আজকে এসেছি মূলত আমাদের আজকের এই যে লেখক, যিনি আসলে আমাদের প্রথাসিদ্ধ কোনো লেখক না, যার কারণে তার কোনো বাক্য নিয়ে আমি কোনো আলোচনা করবো না, তার কোনো শব্দ প্রয়োগ নিয়ে আমি কোনো আলোচনা করবো না। আমি শুধু আলোচনা করবো যে তিনি আমাদের সামনে কি তথ্যটি উপস্থাপন করেছেন। সেখানে এই যে 1947 সাল পর্যন্ত কারাগার নিয়ে তার যে 1765 সাল থেকে 1947 এই সময়টা পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আছে, এবং সেখানে বিশ্বের বিভিন্ন কারাগারের কি আছে, কারাগার সম্পর্কে কার কিরকম কথা ছিল, সেগুলো সব আছে। আমার কাছে মনে হচ্ছে যে উনি হয়তো নিশ্চয়ই অন্য আরেকটি কাজ হাতে নিয়েছেন, যেটা 47 থেকে এই সময় পর্যন্ত আমাদের কারাগারটা কেমন আছে। এবং এই বইও আমরা দেখছি, এবং এই বইয়ের যে ভূমিকা আছে সেখানে আমরা দেখছি যে কারাগারের কিছু চেঞ্জ অবশ্যই হয়েছে, কিন্তু যে চেঞ্জটা আমরা চাই মূলত কারাগার মানে সংশোধনাগার, এবং কারাগার ওইভাবেই প্রতিষ্ঠিত হবে যে এক সময়ে, যেটা আবুল কালাম আজাদ বললেন যে আমরা তো স্বপ্ন দেখি যে নেদারল্যান্ডের মতো তাদের বেশিরভাগ কারাগার বন্ধ হয়ে যাবে, অন্যান্য আরো অনেক দেশ আছে যাদের কারাগার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা সেই জায়গায় যাওয়ার জন্য সংস্কার দরকার। সেই সংস্কারের জায়গায় এই বইটাকে আমরা আমাদের যদি আকর গ্রন্থ হিসেবে ধরে নিয়ে কাজ করি, এবং তিনিও নিশ্চয় পরবর্তীতে ওনার নিজ দায়িত্বে নিজে দায়িত্ব নেওয়া কিন্তু কিছু হয়, নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন, এবং সেই কাজটা রাষ্ট্র যদি এপ্রোচ করে। এখানে যেমন বইটির ব্যাপক প্রচার আমাদের জাতীয় অধ্যাপক, আমাদের প্রফেসর এমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী যেটা বললেন যে বইটির ব্যাপক প্রচার এবং প্রসার উনি চান। এইটা কিন্তু ব্যাপক প্রচার প্রসার হলে যে খুশবু আলী সাহেব খুব বেশি লাভবান হবেন তা কিন্তু না। একটা বই থেকে কত টাকা আয় হয়, বা উনি যে এত বছর ধরে গবেষণা করেছেন, আমরা যদি হিসাব নেই দেখা যাবে যে বইয়ের চেয়ে হয়তো 100 গুণ বেশি খরচ ওনার নিজের অলরেডি চলে গেছে, উনি যা পেতে পারেন। কিন্তু লাভটা হবে আসলে রাষ্ট্রের, লাভটা হবে জনগণের, কারণ উনি যে কাজটি করে গেছেন নিজ দায়িত্বে, যেটা রাষ্ট্রের কাজ ছিল, সরকারের কাজ ছিল, সেটা নিজ দায়িত্বে করে গিয়েছেন, এবং পরবর্তী পার্টটা উনি করবেন, পরবর্তী খণ্ডটা উনি করবেন। সেখান থেকে লাভটা হবে রাষ্ট্রের, এবং এই যে রাষ্ট্রের লাভ হবে, রাষ্ট্র যদি সত্যিকার অর্থে এই কারা সংস্কারের দিকে যায়, এবং সেখানে হয়তো সর্বশেষ ওই মনের শান্তিটাই খুশবু আলী সাহেবের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। ওই প্রাপ্তি কিন্তু কেউ হাজার কোটি টাকা দিয়েও দিতে পারে না, ওই শান্তিটাই উনি পেতে পারবেন। কিন্তু ওই শান্তিটাই আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত, এই বইটাকে ওইভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করে কারা সংস্কারের দিকে যাওয়া উচিত। আমি মনে করি যে আমাদের রাষ্ট্র এবং সরকার সেই দিকে যাবে। সবাইকে ধন্যবাদ। সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, বইটির লেখক জনাব মোহাম্মদ খুশবু আলী এবং সম্মানিত সুধীমণ্ডলী,
বইটি নিয়ে আলোচনা করার আসলে খুব বেশি সুযোগ নেই, হ্যাঁ, কারণ পুরো বইটি আমি পড়িনি, কিন্তু প্রতিটা পৃষ্ঠা স্পর্শ করেছি, অর্থাৎ প্রতিটা পৃষ্ঠা আমি উল্টিয়েছি এবং দেখার চেষ্টা করেছি যে কি উনি লিখেছেন। এটা জনাব মুস্তাফিজ শফী আসলে অনেকখানি বলেছেন বইটির ধরন সম্পর্কে। আবুল কালাম আজাদ সাহেব বলেছেন, নিশাত সুলতানা বলেছেন, সো আমি ডিটেলে যাব না। বাট এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ধর্মী বই, কারণ এই বিষয়ে যদি আমরা বই খুঁজি বাংলাদেশের কারা ব্যবস্থার উপরে আমরা কিন্তু খুব বেশি বই পাবো না। এবং জনাব খুশবর আলী যে কাজটি করেছেন এটা একটি মহৎ কর্ম, নিঃসন্দেহে এটা একটি পথিকৃত একটা কর্ম, ট্রেল ব্লেজার যেটা বলে, ইজ দ্য ট্রেল ব্লেজার, যে এই বিষয়ে উনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। আমরা যারা এমনিতে বই পড়ি, ফিকশন পড়ি, এবং কম বয়সে আমিও প্রচুর ফিকশন পড়েছি, আমরা জরাসন্ধের লৌহ কপাট অনেকেই পড়েছি, তাই না? জেলখানার ভিতরের কাহিনী জানার জন্য এর চেয়ে ভালো বই বোধহয় নাই এই লৌহ কপাটের মতো। সো বাট দ্যাট ওয়াজ এ ফিকশন, আত্মজৈবনিক, বিকজ উনি চাকরি করতেন, কারাগার কর্তৃপক্ষের চাকরি করতেন, সো অভিজ্ঞতা থেকে লিখেছেন, আত্মজৈবনিক লেখা, বাট দ্যাট ইজ ফিকশন। এখানে যেটা আসছে পুরো বইটাতে, আমার প্রথম ধারণা ছিল যখন মহসিনুল হক সাহেব বলেন আমাকে, আমার ধারণা ছিল ইট মাইট বি এ ফিকশন অর ডিফারেন্টলি ডিটেল, বাট বইটা দেখে আমি মুগ্ধ হয়েছি যে এত রেফারেন্স উনি ব্যবহার করেছেন, বিষয়বস্তু কভার করেছেন, এটা অসাধারণ একটি বই হয়েছে। যে এই যে লৌহ কপাটের ভিতরের যে বাস্তব, এটা অত্যন্ত স্পষ্টভাবে এই লেখায় ফুটে উঠেছে। সবচেয়ে বড় জিনিস যেটা, যে এই উপমহাদেশের কারা ব্যবস্থার যে বিকাশ, এই যে 1765 থেকে এখন পর্যন্ত শুরুর দিকের যে কথাগুলো উনি বলেছেন, যে কারা ব্যবস্থা কিভাবে আসলো বা তারা আগে কিভাবে ছিল, উনি যেটা বলেছেন এখানে, যে আসলে 1765 আগে কারাগার বলতে কিছু ছিল না। মুঘল আমলের যে বিচার ব্যবস্থা বা শাস্তি, মূলত আসলে জরিমানা, এই বেত্রদণ্ড, শারীরিক কষ্ট এবং বেনিশমেন্ট, যেটা বলে নির্বাসন, যে তুমি আর এই পরগনায় থাকতে পারবে না, তুমি এই পরগনা ছেড়ে চলে যাও, অথবা মুঘল আমলের সরকার যদি থাকে, এই সরকারে, ঘোড়াঘাট সরকার একটা আছে না দিনাজপুরে, যে এই সরকারে তুমি থাকতে পারবে না, তুমি বাইরে চলে যাও, বেনিশমেন্ট ছিল। তখন জেলখানার দরকার পড়তো না। আমরা মুঘল জেলখানা বলতে জানি যেটা গোয়ালিয়র দুর্গ বা এই ধরনের দুর্গ, যেখানে আসলে রাজ পরিবারের সন্তানরাই বন্দী থাকতো, অথবা বড় বড় সুবাদার বা ফৌজদার তারা থাকতো। আমরা অটোমান সাম্রাজ্যের কথা যদি চিন্তা করি, আসলে প্রত্যেক সুলতান, শেষ দিকে সুলতান সুলাইমানের 100 বছর পর, এর পরের যত সুলতান ছিল সবাই বন্দী ছিল। সুলতান হওয়া পর্যন্ত তারা হেরেমে থাকতো, বন্দী থাকতো, যেখানে পরের সুলতানরা সবাই দুর্বল হয়ে গেল। এর আগের সুলতানরা কি ছিল, তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হতো রাজধানী থেকে, এবং তারা ফ্রিঞ্জের যে স্টেটগুলি আছে ওগুলার গভর্নর থাকতো, এন্ড দে ইউজ টু লার্ন হাউ টু রুল এ কান্ট্রি। কিন্তু সুলতান সুলাইমান কি করলো, কানুনি সুলাইমান, যে মেরে ফেলার আইন করবে একটা, যে যারা জীবিত থাকবে, যিনি সুলতান হবেন, বাকিদেরকে কত মেরে ফেলবে। তারপরে 100 বছর এরকম চললো, তারপরে হলো যে না, মেরে ফেলার দরকার নেই, মেরে ফেলার জন্য দরকার নেই, তারা অল বিকেম প্রিজনার্স। তো এটা দেখা গেল যে তারপরে যেটা মুঘল শাসনের শেষে 1765 পর্যন্ত ইংরেজ দেওয়ানি লাভ করলো, দেওয়ানি লাভের পরে, এবং আমরা যে 1770 1176 বাংলার যেটা দুর্ভিক্ষ চিন্তা করি, আমরা বিদ্রোহ গুলা চিন্তা করি, তখন তারা ইংরেজ কোম্পানি এই জেলখানা নিয়ে আসলো এখানে, পশ্চিমী কারা ব্যবস্থাকে। এই যে শুরুর দিকের কারা ব্যবস্থা, কারাগারের স্থাপত্য, এখানে যেমন ডকুমেন্টারি দেখছিলাম, সেলুলার জেল, তাই না? সেলুলার জেলের নাম শুনছি আমরা, হোয়াট ডাজ ইট মিন? সেলুলার মানে কি? মানে সেল ছাড়া কিছু ছিল না। সেলুলার মানে পুরো জেলটা, তুমি যে ছবিতে 7টা উইং, এই 7টা উইং এর প্রত্যেকটাতে সেল ছিল, 3 তলা প্রত্যেকটা বিল্ডিং, এবং সবগুলা সেল। সেল মানে ছোট ছোট কক্ষ, জোর থাকবে না, 1 জন 3 জন বা 5 জন বন্দী রাখা হতো। বাংলাদেশের জেলগুলিতে এরকম সেল আছে, এবং নির্জন কারাবাস, তাই না? সলিটারি কনফাইনমেন্ট, যে জাস্ট থিঙ্ক অফ একটা লোককে দিনের পর দিন হয়তো একা রেখে দেওয়া হচ্ছে নির্জনে থাকার জন্য, পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়। সেই বিষয়গুলো তুলে ধরেছেন। স্থাপত্য নকশার উদ্দেশ্য যেটা, বন্দীদের কত শাস্তি, এবং ছবি দিয়েছেন উনি, যে শাস্তি কি ভাবে শাস্তি দেয়া হতো, শাস্তির রকম ফের, যন্ত্রপাতির সচিত্র বর্ণনা, এইগুলা চলে আসছে। শ্রম যেটা হতো কারাগারে, তাই না? আমরা শ্রম বলতে বেশিরভাগ আগে ছিল যেটা জাতা ঘোরানো, তাই না? জাতা, ওই যে গম থেকে আটা বানানোর জন্য যে রুটি তারা খাবে,
ওই রুটির আটা তাদেরকে বানাইতে হবে এই জাতা ঘুরিয়ে, ডাল ডাল জাতায় দিতে হতো। দেন ঘানি, এই যে পলুর বলদের মতো ঘানি চালিয়ে তেল বের করা, কার্পেট বোনা, শতরঞ্জি বোনা, পাপোশ এবং মুড়া আমরা প্রচুর ব্যবহার করছি। জেলখানার মুড়া অত্যন্ত মজবুত হইতো। আপনার সিলেট সেন্ট্রাল জেলে হইতো এটা। তো জি, তো এই মুড়া খুব মজবুত হইতো। এই মুড়া আমরা সিলেট থেকে হবিগঞ্জ নিয়ে আসতাম বা অন্য জায়গায় মানুষ নিয়ে যেত। পাপোশ হইতো জেলখানায়, পাপোশ এন্ড শতরঞ্জি। ঢাকা কেন্দ্রীয় কারাগার তো একটা কারখানাই ছিল, কম্বলের কারখানা ছিল। পরে এখানে গার্মেন্টস এর জন্য, আরএমজির জন্য একটা ছোট কারখানা করা হলো, যাতে যারা আছে তারা যেন বিউটিশিয়ান কোর্স করা হলো এখানে ঢাকা যার কারাগারে। যারা মহিলা বন্দী আছে তারা যেন বিউটিশিয়ান কোর্স শিখতে পারে, বেরিয়ে যেন একটা পেশায় যেতে পারে। যেটা ওনাদের এই বইয়ের যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সংশোধনাগার, যেটা সংশোধনাগার উদ্দেশ্য হলো যে কারাগারে যে যাবে সেজন্য সংশোধিত হয়ে বের হয়। কিন্তু এটা হয়তো আমরা পুরোপুরি পারিনি। একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছেন যেটা আমরা হয়তো অনেকেই জানি না, শ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণ। যেমন কুমিল্লা থেকে নোয়াখালী অনেকগুলো রাস্তা উনি উল্লেখ করছেন। কুমিল্লা থেকে নোয়াখালী এই রাস্তা 74 না কত কিলোমিটার, এটা পুরাটা এই কয়েদিরা করছে। এই যে আমাদের এখানে মধ্যপাড়া খনি, পাথর খনি আছে না, গ্রানাইট মাইনিং কোম্পানি মধ্যপাড়ার কাজটা করছেন উত্তর কোরিয়া। এবং উত্তর কোরিয়া যেটা করে, তারা তাদের বন্দীদের কাজে লাগায়। চায়না কি করে, চায়না তাদের বন্দীদের কাজে লাগায়। মধ্যপ্রাচ্যের প্রচুর কাজ চাইনিজরা করছে, তাদের বন্দীদেরকে পাঠিয়ে দিয়েছে। জেলখানার আগে খাওয়াবে, কস্টলি। সো যাও সৌদি আরব যাও, কাজ করো, আর্ন করো, দেশের খরচ বাঁচলো এবং কিছু আর্নিংও হইল। দেন কালাপানি, এই যে মরিশাস পাঠাইতো, এটা কজনে জানতাম, তাই না? আমরা কালাপানি বলতে বুঝি আন্দামান দ্বীপান্তর। আমি চাকরি করছি সিভিল সার্ভিসে, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। সো জেলখানা নিয়ে আমার কিছু জেল দেখার কথা আপনি কি বলছিলেন যে জেল ভালো করে দেখেন নাই। জেল আসলে জেলের ভিতর দেখার অভিজ্ঞতা খুব বেশি হয় না, হওয়ার সুযোগ হয় না, না দেখা না হওয়া ভালো। আমার এক কাজিন ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট লিডার। তো 74-5 এর দিকে বা 73-4 এর দিকে জাসদ করতো, ছাত্রলীগ করতো। হি ওয়াজ টেকেন টু কাস্টোডি, জেলে গেল, কিছুদিন ছিল, হয়তো 1 মাস ছিল। জেল থেকে বেরিয়ে এসে জেলের গল্প বলতেছে, হবিগঞ্জ জেল দেখছেন তোদের, টিন শেড আসাম বাংলো টাইপের। সে বলতো ওই যে ফ্লোরে ঘুমানো এবং চিৎকাইতের ব্যাপার। তো ওই যে আপনি যদি পাশ ফিরতে হয় ঘোষণা দিতে হবে আর কি, যে আমি পাশ ফিরতেছি। এত চাপাচাপি যে নড়াচড়ার কোনো উপায় নাই ওই জেলখানায়। আমার চাকরি শুরু হয় 1983 সালে, এখান থেকে কত 43 বছর আগে। 1983 সালের 30 আগস্ট ফিল্ডে আমার প্রথম কর্মদিবস। যে সাব ডিভিশনে আমার পোস্টিং হচ্ছে, ওই সাব ডিভিশনে এইচডিও সাহেব ছাড়া কোনো অফিসার নাই তখন। কারণ কোনো উপজেলা হয়েছে, অফিসাররা উপজেলা চলে গেছে। সো অন দ্য ভেরি ফার্স্ট ডে, 30 তারিখে অগাস্টে যখন আমি জয়েন করলাম, আমার ম্যাজিস্ট্রেসির দায়িত্বের সঙ্গে একই সঙ্গে আই হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সাবজেক্ট। জেলখানার দায়িত্ব চলে আসলো এবং জেলখানার রেজিস্টার সই করে, বড় বড় রেজিস্টার আছে এবং এই পাতায় পাতায় সই করে, এখন তো মনে নাই কি ছিল, বাট প্রচুর রেজিস্টার সই করতে হইতো। এবং প্রথম দিনই আমি জেলখানা ভিজিট করলাম, ভেরি ফার্স্ট ডে, যেহেতু দায়িত্ব নিচ্ছি। সো জেলখানা ভিজিট করলাম, ওখানে কয়েদি বা হাজতি কম ছিল সংখ্যায়, ঘুরে দেখলাম। এবং প্রথম জেলখানার ভিতরে যাওয়ার অভিজ্ঞতা, জেলখানাতে 2টা গেট থাকে, পকেট গেট থাকে। বড় গেট সাধারণত খোলা হয় না। আর বড় গেটের কি নিয়ম, যে আপনি যখন বাইরের গেটটা খুলবেন, একটা গেট খুলবেন, একটা বন্ধ থাকতে হবে। এটা বন্ধ করবেন, তারপরে ওইটা খুলবেন। 2টা গেট একসঙ্গে কখনো খুলবে না। সো খাগড়াছড়ি থেকে আমার জেল শুরু। এজ ম্যাজিস্ট্রেট জেলখানা যেতেই হতো। ঈদের সময় উন্নত খাবার দেয়, তাই না? তখন উন্নত খাবার কি দেয় খেয়ে আবার দেখতে হইতো। সো আমি খাগড়াছড়িতে, চাঁদপুরে, চট্টগ্রামে আমি দীর্ঘদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, মোর দেন 4 ইয়ার্স। তো প্রচুর টিআইপি করা হতো, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। ধারণা আছে কারো টিআইপি? তো টিআইপি হলো কি, যে বাড়িতে ডাকাতি হয়েছে, আমরা লিখি না এজাহারের মধ্যে যে 5 জন ডাকাত ছিল, তাদের কাহাকে চিনিতে পারি নাই, তবে দেখিলে চিনিব। তো দেখিলে চিনিব যদি হয়, সন্দেহভাজন কেউ ধরা পড়ে, তখন টিআইপি রেড করতে হয়, যে একজনের বিপরীতে আরো 9 জন 10 জন একই ধরনের বলা আছে, কারাবিধিতে জেল কোডে বলা আছে যে একই ধরনের হইতে হবে। এবং তারা কিন্তু নিজেরা আবার তখন ষড়যন্ত্র করে নেয়, তারা কিভাবে ডিসিভ করবে, যে চিনে ফেলতে পারে তাকে কিভাবে প্রতারিত করবে, এই বুদ্ধি তারা আবার বের করে। তারা চোখে চোখে তাকাবে না, মাথা নিচু করে থাকবে। সো এরকম টিআইপি করার জন্য প্রচুর চিটাগাং জেলখানায় গেছে। চিটাগাং জেলখানার মজার অভিজ্ঞতা হয়েছিল আমার, এবং সেটা ফরিদপুরে করে হয়েছে। বদলি জেল শুনছি কি আমরা, একজনের বদলে একজন জেল খাটে।
একজনের বদলে আরেকজন জেল খাটে। তো আমি যখন মেট্রোলের ম্যাজিস্ট্রেট ছিলাম তখন চিটাগাং জেলে প্রথম এটা পাইলাম আমি, যে একজনের বদলে আরেকজন জেল খাটে, তাই না? আমি ব্যবসা করতেছি খাতুনগঞ্জে, সো আমি মান্থলি রোজগার করি 1 লক্ষ টাকা। ইট ইজ ভেরি কস্টলি ফর মি টু বি ইন দ্য জেল, তাই না? সো 5,000 টাকা বেতন বা 10,000 টাকা বেতন একজনকে জেলে রেখে দিলাম আমার বদলে, সে তখন আইডি ছিল না। সো দেখা যায় তো ভুল ব্যক্তি জেল খাটতেছে, আর যার জেলে থাকার কথা সে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠাকুরগাঁও এবং ফরিদপুর জেলা প্রশাসক ছিলাম। সো ঠাকুরগাঁয়ে জেল ছিল, যে আশরাফ ভাই ঠাকুরগাঁ থেকে আসছে ছোটবেলায়, ওনার ঠাকুরগাঁ থানার পিছনে জেলখানা এবং ডিসির বাসার সামনে। সো বাসা থেকে বেরিয়ে প্রথম জেলখানা দেখতে হয়। সেখানে ডিসি হিসেবে 2 জেলই দেখছি আমি অনেকবার, কারণ ডিসিদের দায়িত্ব হলো মাসে কমপক্ষে একবার জেল ভিজিট করতে হবে। এবং ফরিদপুরের জন্য আমি ডিসি, তখন আবার ফরিদপুরে এরকম ভুল আসামি পেয়ে গেলাম একজন, যে ভুল ব্যক্তি জেলখানা, আসল লোক নাই, তার নামে অন্য লোক জেল খাটতেছে। ফরিদপুরে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছিল, ফরিদপুরে জেলখানায়, এটা বাংলাদেশে আমি পত্র পত্রিকায় দেখি, জেলখানায় লোকের জায়গা হয় না। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ লোক, কক্সবাজার জেল যেরকম ধারণ ক্ষমতার 3 গুণ লোক থাকে। তো ফরিদপুরে যখন জেলখানায় গেলাম, ওখানে ফরিদপুর জেলের ক্যাপাসিটি 750। ফরিদপুর জেল কিন্তু অনেক পুরনো জেল, ওনার লেখায় পুরো বর্ণনা আছে বিভিন্ন জেলায় কোন জেল কিভাবে কখন হয়েছে। ফরিদপুর জেলে কিন্তু গেটে লেখা আছে 1825। সো ফরিদপুর জেল 1825 সালের জেল। এটা হয়তো আগেও জেল ছিল, বাট দ্যাট গেট এন্ড দ্যাট বিল্ডিং, ওল্ড বিল্ডিংস ওয়ার কনস্ট্রাক্টেড ইন 1825। সো ওখানে দেখলাম 1200-র উপরে আসামি কয়েকদিন মিলিয়ে, সব মিলিয়ে। তো আমি ডিসাইড করলাম যে সংখ্যা কমাবো। সো তখন রফিকুল ইসলাম সাহেব হলো ডিসি, জেলা জজ ফরিদপুর। আমি ওনার সঙ্গে দেখা করলাম, আমি বললাম যে এরকম, যে আমরা জেলখানার আসামি ছেড়ে দিয়ে চলে। উনি রাজি হইলেন। তো রাজি হইলে তখন আমরা যাদেরকে রাখার প্রয়োজন নেই মনে করি, সাধারণ আসামি অনেক আছে, যে আমরা দেয়ার আর বর্ডার লাইন কেসেস, আমরা বলি বর্ডার লাইন কেস, আমি জামিন দিতেও পারি, নাও দিতে পারি। সো ইট ডিপেন্ডস অন দ্য প্রিজাইডিং অফিসার, যে সে কোন দিকে যাবে, জামিন দিবে কি দিবে না। আমরা ডিসাইড করলাম যে বর্ডার লাইন কেস যা আছে সব আমরা ছেড়ে দিব, এবং কয়েক কিছুদিনের মধ্যে আমরা ফরিদপুর জেলখানায় 3 মাস বা 4 মাস লাগলো সময়, আমরা সংখ্যা নিয়ে আসলাম 750। এন্ড দেন উই স্টার্টেড টু মেনটেন দিস নাম্বার, এবং এটা যতদিন ছিলাম এই নাম্বার আমি মেনটেন করছি। পরে আমি যখন ঢাকায় যখন আসলাম, আমি ঢাকার সিএমএম ছিলাম 3 বছর, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো সিএমএম হিসেবে একটা বড় অভিজ্ঞতা হলো আমার। উনি বলতেছিলেন নিশাত সুলতানা, যে বাচ্চাদের নিয়ে, আমি জুভেনাইল জাস্টিস নিয়ে প্রচুর কাজ করছি ওই সময়। কারোবার মনে থাকতে পারে মণিপুরে পাড়ায় তখন একটা বাচ্চা, আর ক্লাস 8-এর বাচ্চা গলা কেটে ফেলা হয়েছিল, এবং তার বন্ধুরা এটা করছিল। এবং দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনসিডেন্ট যখন আমি সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কথা বললাম। ব্যারিস্টার ইমান আলী জাস্টিস ছিলেন, ওনার সঙ্গে কথা বললাম। কথা বলে প্রথম শিশু আইন প্রয়োগ করলাম। ওই বাচ্চার বাপ মাকে নোটিশ দিলাম যে বাচ্চা আপনারা ঠিক মতো দেখে রাখতে পারেন না, কারণ ক্লাস 8-এ পরে বাচ্চা খালি বাসায় সবসময় বন্ধু বান্ধব নিয়ে আসতেছে, এবং ওই বন্ধু বান্ধবরা ভাবলো যে তাকে মেরে তারা, ডেস্কটপ কম্পিউটার ছিল, কম্পিউটার নিয়ে গেছে, বাট বাচ্চাটা মরে নাই, লাকিলি বেঁচে গেছে। তখন আমি দেখলাম যে ঢাকা সেন্ট্রাল জেলে 74টা বাচ্চা আছে যাদের বয়স 16 বছরের। আমি ডিসাইড করলাম যে কোনো বাচ্চা জেলখানায় রাখবো না। তো আমি শুরু করলাম কি, যে জেলখানা থেকে রিপোর্ট আসে প্রতি মাসের 1 তারিখ এবং 16 তারিখ। আমি রিপোর্ট যেদিন আসে 1 তারিখে 74 জন আছে, সো একদিন পরে সবাইকে হাজির করো। সো ওই দিন শুনলাম, বাচ্চাদেরকে শুনে জামিন দেওয়া শুরু করলাম। যারা একটু গুরুতর অপরাধ তাদের গার্জিয়ানকে নোটিশ দিলাম। এই করতে করতে আমি যখন চলে আসি সিএমএম এর পর থেকে 3 বছর পরে, আমি মাত্র 2টা বাচ্চা রেখে আসছিলাম, বাকি বাচ্চাদেরকে জেলখানা থেকে বের করে আসছিলাম। সো দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স ফর মি। এবং বাচ্চাদের থাকার কথা হলো টঙ্গীতে সংশোধনাগারে, অথবা যশোর, বাংলাদেশের 2টা আছে। সো বাচ্চারা এরপর যারা আসতে চাইলে, আমরা বলি কি যে আইনের সংস্পর্শে আসা শিশু। সো আইনের সংস্পর্শে যে শিশু আসে, উই স্টার্টেড টু সেন্ড দেম টু দ্য ওই কিশোর যে সংশোধনাগার, ওইখানে। হোম মিনিস্ট্রি এবার উদ্যোগ নিল যে কারা সংস্কারে। আমি তখন চেয়ারম্যান পেট্রো বাংলা, 2008 সালে সম্ভবত, যে যেদের সহযোগিতায় আমরা কিরণ বেদীর নাম শুনছি অনেকে, তাই না? কিরণ বেদী, শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি পুলিশ কমিশনার অফ দিল্লি, খুব ফেমাস। শি বিকেম এ স্টার। তো যেটা হয়, খুব বেশি নাম হয়ে গেলে পরে তো ঈর্ষার নজর পড়ে, তাই না? সো শি ওয়াজ, মানে সামটাইমস শি ওয়াজ ফলেন ফ্রম দ্য গ্রেস। তখন তাকে করলো কি, জেলখানায় পাঠিয়ে দিল, তিহার জেলে পাঠালো তাকে, এবং তিহার জেলকে সে চেঞ্জ করে ফেলল। তাকে যারা পাঠাইলো ওইখানে যে ডিফেম করার জন্য, একটা বড় পদে আছে, তার সুনাম আছে, একটা এমন একটা জায়গায় তাকে পাঠাইলো
যে তাকে কেউ চিনবেও না, কিছু করার নাই। And she changed তিহার জেল। তিহার জেল নিয়ে অনেক মানে তাকে চিনেই এখন লোকজন তিহার জেলের জন্য পুরো জেলখানা অ্যাম্বিয়েন্স সে চেঞ্জ করে দিল। তো সে ওয়াজ অসাম লেডি। তো বাংলাদেশে আমরা চেষ্টা করছিলাম এরকম যে কারা সংস্কার, হোম মিনিস্ট্রি, অ্যাডাম স্টিপেলটন এক ভদ্রলোককে নিয়ে আসলো যিনি বিভিন্ন দেশে কাজ করেন। তখন তারা আমাকে ডাকলো, আমি তখন চেয়ারম্যান পেট্রোল, আমি জিজ্ঞেস করলাম জিএইচজেড কে যে আমি কেন, ওয়াই মি? হ্যাঁ, বলো যে না আপনি তো কাজ করছেন যেহেতু দীর্ঘদিন, সো উই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। এবং তখন আমি ওখানে বসে তারপরে ফরিদপুরের ফিগারগুলি আনলাম, 18 মাসের স্ট্যাটিস্টিক্স, সংখ্যাগুলি কিভাবে কমানো হলো এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য, যে জেলখানায় যাতে প্রচুর প্রয়োজনীয় লোক, ঢাকা জেল মনে করে সেন্ট্রাল জেল, প্রচুর লোক ছিল যাদের না লেখা চলে আমার জেলে, এই জেলে আমরা রাখছি। আমি শেষ করি একটা হবিগঞ্জের আশ্চর্য কারাগার দিয়ে। হবিগঞ্জ সাব জেল যেটা সাব ডিভিশন ছিল এক সময়, সো পরে ডিস্ট্রিক্ট হয়েছে। হবিগঞ্জে যখন নতুন জেলা হইলো, নতুন জেলখানা বানানো, পুরান জেলখানার কি হবে? প্রচুর লোক থাকে না শহরে, প্রচুর পারপাস নিয়ে। সো তারা করলো কি, গোটা 20 ক্লাব টাব হয়ে গেল, হয়ে তারা 5 কাঠা 10 কাঠা 20 কাঠা দরখাস্ত করা শুরু করলো জমি নিবে বলে। ওখানে যে কলেজ আছে আমাদের মেইন কলেজ শহরে, এই কলেজের আশেপাশে কোনো জমি নেই এক্সপানশনের। সো আমি তখন সিএমএম ঢাকা, আই স্টার্টেড টু মুভ। প্রিন্সিপাল সাহেব আসলেন আমার কাছে, ভূমি মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 4টা মিনিস্ট্রি যুক্ত, কোনোভাবে কিছু হচ্ছে না। 1 বছর ঘুরে ফেরার পরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধি দিলেন যে আপনি জেল দখল করে নেন। তো আমি প্রিন্সিপালকে বললাম আপনি দখল করে নেন। উনি জেল দখল করে ফেললেন বাচ্চাদের দিয়ে, এবং এই জেলখানার ভিতর মেয়েদের ঢুকে দিলেন। কলেজ হোস্টেল উদ্বোধন করা হবে, বয়েজ হোস্টেল। আমি শিক্ষামন্ত্রীকে নিয়ে নিজে গেলাম, ওই হোসেন জিল্লুর রহমান সাহেব। হোস্টেল উদ্বোধনের পরে ওনাকে বললাম যে স্যার আপনি চাইলে একটা মজার জিনিস দেখতে পারেন। বলো কি মজার জিনিস? আমি বললাম স্যার হবিগঞ্জ জেলখানা। কি আছে ওখানে? মেয়েরা থাকে, কলেজের মেয়েরা। বাস স্যার বললো চলেন দেখি যাই। ওনাকে নিয়ে গেলাম ওখানে, এবং দেখা গেল ওই যে হবিগঞ্জ জেলখানা, সিলেটে তো ওই বিল্ডিং কম ছিল আগে, বিল্ডিং হইতো না, সব টিন শেড, সিলেট বাংলো, আসাম বাংলো বলে। সো ওইখানে সব টিন শেড, পাকা ওয়াল, টিন শেড। এবং ওইখানে এই জেলখানায় ওই মাথা নিচু করে ঢুকলাম আমরা পকেট গেট দিয়ে, উপদেষ্টা সহ। 2007 সালের কথা। গেলাম ওখানে, এবং মেয়েরা রিসিভ করলো উপদেষ্টাকে, এবং উনি হি ওয়াজ ইমপ্রেসড, এবং একই সঙ্গে ব্যথিত মেয়েরা এখানে থাকবে কেন? মেয়েদের তো হোস্টেল নাই এই কলেজের। এবং ওখানে দাঁড়াই থেকে উনি হুকুম দিলেন যে এখানে একটা হোস্টেল বিল্ডিং হোক, যেটা নট টাইপ বিল্ডিং, ডিফারেন্ট। জেলখানার ভিতর, জেলখানার উঁচু ওয়াল আছে, সো দ্য ফ্লোর শুড বি হায়ার, দ্য ফ্লোর ডিস্টেন্স শুড বি হায়ার। এটা নতুন বিল্ডিং এখানে হুকুম দিয়ে দিলেন ওখান থেকে, এবং পরে এটা হয়ে গেল। এখনো মেয়েরা জেলখানাতেই থাকে, বাট নিউ বিল্ডিং। সো এত কথা বললাম, বা এত কথা মনে আসলো যেহেতু এই জেলখানা নিয়ে আলোচনা। জনাব খুশবুর আলী অসাধারণ একটা কাজ করছেন। আমি যেটা শুরুতে বলছেন মহৎ কাজ করছেন, এটা গ্রেট ওয়ার্ক। কিন্তু মানুষ মনে রাখবে কি জন্য? উনি আকবর এখানে কথা বলেন, হি ওয়াজ মাই মেন্টর। হবিগঞ্জে এইচডিও ছিলেন 1970 সালে, 71 সালে। সো আকবর খানকে মনে রাখবো লেখক হিসাবে। হি ওয়াজ ক্যাবিনেট সেক্রেটারি, হি ওয়াজ এন অ্যাডভাইজার। এই জন্য কেউ মনে রাখবে না। অফিসার 3 রকম উনি বলছেন, ভালো অফিসার, খারাপ অফিসার। ভালো অফিসার যে কাজকর্ম করে দেয় ঠিকঠাক মতো, তাই না? খারাপ অফিসারকে পয়সা নেয় কিন্তু কাজ করে, পয়সা নেয় কিন্তু কাজ করে না। ওনার লেখায় আছে এটা মেদিনীপুরে 1943-তে যুদ্ধের সময় যুদ্ধের ঠিকাদাররা ধনী হয়ে যায় যুদ্ধের কাজে ধনী হয়ে যায়। কারণ আইজল একটা জায়গা আছে মণিপুরে। 43-তে যুদ্ধের সময় মণিপুরে আইজলে এয়ারপোর্ট বানাবে, মাটির এয়ারপোর্ট, প্লেন নামবে। ওইখানে ওই যে ল্যাংড়া থাকে না, ফরগেট মি নট, ল্যাংড়া গাছ সাফ করে প্রচুর টাকার বিল তুলে ফেলছে। 1 কলা গাছ কাটতো সারাদিন লাগে বিলে আর। সো প্রচুর টাকা তোলার জন্য। তো ওই সময় যুদ্ধের এক ঠিকাদার কাছে এইচডিও সাহেবের সঙ্গে দেখা করছে, গেছে মেদিনীপুরে, গিয়া ওই ঘুষ অফার করছে। এইচডিও সাহেব তো লাভ দিয়ে উঠছে, এবং হইচই করে পারলে তাকে জেলে ঢুকায়, পাঞ্জাবি কন্ট্রাক্টর। এবং সে বললো স্যার আপনি রাগ করেন না, আমরা তো স্যার কাজ করে খাই, কন্ট্রাক্টারি করি, আমরা স্যার অফিসার চিনি। অফিসার 3 রকমের অফিসার আছে, ওই 3 রকমের কথা বললো আর কি। ওইটা আকবর এখানে বইতে আছে। সো যেটা বলতেছে মানুষ মনে রাখবে কি জন্য? ওনাকে এই লেখার জন্য, বইয়ের জন্য, গবেষণার জন্য। খুশবুর সব কি চাকরি করছেন এটাকে মনে রাখবে না। আমি কি চাকরি করি মরে গেলে কেউ মনে রাখবে না, আত্মীয়স্বজন ছাড়া। এবং আত্মীয়স্বজন মনে রাখবে কতদিন? 100 বছর আগে আপনি বাড়িতে কে বাস করতো? যে বাড়িতে আপনি বাস করেন 50 বছর আগে কে বাস করতো? দাদার উপরের নাম কয়জনে জানেন, তাই না? এগুলো মনে থাকবে না। বাট দিস ইজ অসাম বুক
যেটা যে বাংলাদেশে কারাগার নিয়ে কাজ করতে চাইবে তার এই বই লাগবে, এই ধরনের বই নাই। সো এটা অসাধারণ একটা কাজ করছেন, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। আমি পার্সোনালি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে যে এই কাজটা উনি করছেন। এটা যেটা অন্যের করার কথা ছিল, যেটা মুস্তাফিজ সাহেব বললেন সরকারের দায়িত্ব ছিল এই ধরনের একটা কাজ করানো, সরকার করায় নাই, সরকার ফেল করছে। এই কাজটা উনি নিজে থেকে করছে, কেউ না করতে বলে নাই। নো ওয়ান ইনসিস্ট যে না আপনি এটা করতে হবে, নিজে থেকে করছেন। উনি যেভাবে নিজের জীবনকে বদলিয়েছেন, এটা উদাহরণযোগ্য একটা অসাধারণ একটা জীবন আমি বলবো, যা জার্নি, তাই না? আমার 1 বছরের বড়, সো দ্য জার্নি আমরা একই সময় শুরু করছি জার্নি। সো যে জার্নি উনি কমপ্লিট করছেন অসাধারণ একটা জার্নি, তাই না? উই মাস্ট অ্যাপ্রিসিয়েট। আমরা ধন্যবাদ জানাই ওনাকে এই মহৎ কাজটা করার জন্য, এবং এই কাজটা আমাদের অনেকের এবং সকলের উপকারে আসবে এটা আমি বিশ্বাস করি। আয়োজনের জন্য যে মহসিন হল, উনি যেভাবে চেষ্টা করছেন, লেগে ছিলেন, এটা আই মাস্ট অ্যাপ্রিসিয়েট হিজ রোল। এটা অত্যন্ত একটা ভালো কাজ করেছেন, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করি ওনার এই পরিশ্রমটা। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যেন মহসিন হল এবং যারা আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ। আমি পরিচয় হচ্ছে, আমি একদিকে ডাক্তার আর একদিকে হচ্ছে গবেষক। আর সাহিত্য আঙ্গনে কি বলতে গেলে একটু ছোট্ট করে, মানে সাহিত্যের একটা ছিল যে সাহিত্যের ঐক্যতা সঙ্গীত সভায় একতারা যাহাদের স্থান তারাও যেন পায়। ওই ছোট্ট একটু সঙ্গীত সভাতে একতারার মতন, একটু ছেঁড়া তারার মতন আমার অবস্থান। ভেন্যুটা হচ্ছে যেখানে অনেক বই আছে, সামথিং লাইক এ লাইব্রেরি। আর মেনুটা হচ্ছে একটা বই, কারাগারের অনুসন্ধান, সেটা হচ্ছে আমরা উদ্বোধন করা হবে সেই রকম। এটা করতে যে হঠাৎ এখন যদিও অনেক সময় পেরিয়ে গেছে, হঠাৎ করে আমার মনে পড়লো যে এই বইটির ইম্প্যাক্ট কি হতে পারে। তা আমার হঠাৎ করে তখন রবীন্দ্রনাথের লাইব্রেরি, যেহেতু আজকে লাইব্রেরির মতন অবস্থা হচ্ছে, তা লাইব্রেরির কথাটা মনে পড়লো। তো লাইব্রেরি থেকে আমি একটু 2 মিনিটের মধ্যে একটু মানে লাইব্রেরি সম্বন্ধে উনি কি লিখেছিলেন, সেটা হচ্ছে মহাসমুদ্রে 100 বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতন চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা চলে। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবতার অমর আলোককে কালো অক্ষর শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে, ইম্পর্টেন্সটা এখানে, ইহারা সহসা যদি বিদ্রোহী হয়ে ওঠে, নিস্তবতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসিলে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত না বন্যার বাধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়ে রাখিয়াছে। বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে, কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধতে পারি। প্রচন্ড নিঃশব্দের মধ্যে আজকে যতগুলো বই আছে, এই বইটা যদি হঠাৎ করে তাদের বক্তব্য পেশ করতে শুরু করে তো বিরাট ব্যাপার। ঠিক তেমনি আজকের এই কারাগারে অনুসন্ধানের মারফতে এমন একটা শব্দকে, এমন একটা বন্ধনযুক্ত অবস্থাকে উন্মোচিত করেছেন, যেটা চলতে লাগবে, চলতে থাকবে এবং আস্তে আস্তে আমাদেরকে আরো অন্যান্যভাবে নিয়ে যাবে। ওনার সম্বন্ধে, ওনার আজকের এই পথচারণ এই পর্যন্ত সম্বন্ধে 5-6 জন আমরা এই পর্যন্ত বলেছি, ওগুলো আমার রিপিট করার দরকার নাই। শুধু আমি বলতে চাই যে উনি যে কারাগারের কথা বলেছেন, সেই কারাগারটা হচ্ছে লোহার দিয়ে বন্ধ করা কোনো একটা কারাগার। আর একটা অর্থ বলতে গেলে আমরা কিন্তু সবাই কিন্তু বেড়া দেওয়া কারাগার, মানসিক কারাগার, অর্থনৈতিক কারাগার, জৈবিক কারাগার, সমস্ত কারাগারের মধ্যে কিন্তু আমরা বন্ধ হয়ে আসছি। রাষ্ট্র বা ইটসেলফ ইজ এ কারাগার, সমাজ বা ইটসেলফ ইজ এ কারাগার, স্কুল বা ইটসেলফ ইজ এ কারাগার। তো এইখান থেকে আমরা উনি যেমন আজকে কারাগারের অনুসন্ধানে যাওয়ার মারফতে যে প্রচন্ড বিদ্রোহের যে একটা বিকাশ, যে একটা হতে পারে, ঠিক তেমনি আমরা আস্তে আস্তে করে আমাদের এই মানসিক কারাগার, অর্থনৈতিক কারাগার, যে কারাগারের মধ্যে বেড়া দেওয়া নাই, লোহা নাই, সেই কারাগারকে আমরা আরেকটু বিন্যাস করতে পারি। একটা সংসারের মাঝে মাঝে একটা কারাগার হয়ে ওঠে কারাগারের জন্য। এখানে প্রায়ই বলা হয় যে মানুষ হচ্ছে বিজ্ঞান দিয়েছে আবেগ, কেড়ে নিয়েছে ভাবাবেগ। আমি আবার এই দুইটাই, আবেগ এবং ভাবাবেগ, এই দুটো নিয়ে হচ্ছে কাজ করি। মানুষ কিভাবে জন্মালো, সেই জিন থেকে শুরু করে, ইমিউনোলজি থেকে শুরু করে, ক্যান্সার থেকে শুরু করে, এগুলো নিয়ে হচ্ছে আমার কারবার। তো এই জায়গাতে খুবই একটা আনন্দ পাওয়া যায় যে এখানে আবেগও আছে, বেগও আছে। বিদেশের কারাগার ব্যবস্থা বর্তমানে কেমন, তা আমি
আজ 39 বছর জাপানে। এর মধ্যে হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশে যাওয়া হয়েছে, অনেকগুলো কারাগার সম্বন্ধে জানা হয়েছে। সব জায়গাতে এই একটা বর্বর কারাগার ছিল। এই যখনকার সময়ের উপর ভিত্তি করে হবে, এখানে টাইম মেশিন খুব ইম্পর্টেন্ট। জাপানিদের মতো এত ভদ্র জাতি, এত সুন্দর জাতি নৃশংস অত্যাচার করেছে কোরিয়ানদের উপরে, চাইনিজদেরকে। যে কারাগার 732 নম্বর কারাগার, যেখানে মানুষের উপরে টেস্ট করা হতো, সেটাও জাপানিজরা করেছে। এবং জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, মানে 1919 সালে ভার্সাই চুক্তির পর থেকে 1939 সালে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার এই টাইমের মধ্যে জাপানে অসংখ্য ভিন্ন মতাবলম্বীকে কারাগারে নিয়ে যে প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে রাখা হয়েছে। তারপরে তারা যখন দ্বিতীয় মহাযুদ্ধে পরাজিত হলো, তারপরের থেকে তারা বিভিন্ন ধরনের সংস্কার করেছে, এবং সেই সংস্কারের ফলশ্রুতি হিসাবে এখন জাপানের কারাগারের মধ্যে ধর্মীয় ব্যবস্থা করা যায়। ইভেন মুসলিম ধর্মের নামাজ পড়তে পারে, অন্য যদি কেউ করতে চায়, এবং অনেক ধরনের পরিবর্তন করা হয়েছে, ফলে তারা বিকশিত হচ্ছে। এখন আমাদের খোসবার ভাই উনি 47 সাল পর্যন্ত এসে যবনিকাবাদ পেয়েছেন, ফলে আমরা বর্তমানকে দেখতে পাচ্ছি না। মানে যেমন হলো হচ্ছে 1950 সালে এপ্রিল মাসে রাজশাহী কারাগারে যে সমস্ত ঘটনা ঘটেছিল, বিভিন্ন কারাগারে যেটা হয়েছিল, আজকে আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই কারাগারটা এখনো আসেনি। সম্ভবত ওনার মাথার মধ্যে আছে, জিনিসটা আসবে। আর আমার মাথার মধ্যে আছে যে আমাদের সমাজে একটা কারাগার, অর্থনৈতিক একটা কারাগারের মধ্যে আমরা বাস করছি। সেই কারাগারের ভাঙার জন্য কেউ আমরা এখনো কিন্তু লিখছি না, বলতেছি না, তো বলতে চাচ্ছি না। ইভেন বললাম যে কোনো সময় স্কুলে একটা কারাগার, যেখানে মানুষ, যেখানে বর্ন ফ্রি, আপনারা যারা অ্যান্ডারসনের এই বইটা বলেছেন, আমরা মুক্ত হয়ে জন্মগ্রহণ করে মুক্ত হয়ে বেড়ে আসতে চাই, তো সেখানে কিছু ধরনের লিমিটেশন দিতে হয়, কারণ সমাজকে রাখার জন্য। সেই লিমিটেশনটাই কোনো সময় মানুষের উঠে যাওয়ার জন্য, মানুষের তার ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য, মানুষের সহৃদয় জিনিসগুলো ভেসে আসার জন্য প্রচন্ড বন্ধন হয়ে দাঁড়ায়। সেগুলো একটা কারাগার। তবু এই কারাগারের নিয়ম নীতি আর নৃশংস কারাগারের অসম্ভব ধরনের অমানবিক বৈচিত্র্য, এর মাঝখানে থেকে আমাদেরকে রেখা টানতে হবে। আরো প্রয়োজনে লেখা দরকার, আমাদের নিজেদেরও লেখা দরকার আসলে এই বিভিন্ন বৈচিত্র্য নিয়ে। কিন্তু পৃথিবী আজকে সেই জায়গায় চলে এসেছে যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলা আর হচ্ছে এই ট্র্যাডিশনাল কারাগার রাখবে না, তারা চিপস ব্যবহার করছে যাতে হচ্ছে ফলো করতে পারে বিভিন্ন যারা রিয়েলি বিপজ্জনক। পৃথিবীর সবচেয়ে বিভৎস কারাগার আছে এল সালভাদরে। এই বিভিন্ন জিনিসের মধ্যে একদিকে হচ্ছে সমাজের বিভিন্ন কারণে যে সিরিয়াল কিলার হয়েছে, বা যে আজকে একটা খারাপ কাজ করছে বা পাপ করছে, তার পিছনে একটা বিরাট ব্যাপার রয়েছে। এই ব্যাপারগুলোকে আমরা সামনে না তুলে, আমরা বিশ্লেষণ না করে শুধু কারাগারের মধ্যে বন্দি করবো না, এটুকুর মাধ্যমে রাখলে আমাদের হবে না। তবে আমাদের এসে আজকে পথপ্রেরণা, যেমন লাইব্রেরির মধ্যে যেমন এত বই আছে, এদের সমস্ত কথা যদি বলতে শুরু করে আজকে আমরা মারা যাবো এখান থেকে, তেমনি আজকে এই কারাগারের অনুসন্ধানের মধ্যে যে অসংখ্য লোকের বেদনা, চিৎকার আছে। আমি গত বছরেই তিহার এবং হচ্ছে আন্দামানে গিয়েছিলাম জাস্ট দেখার জন্য। তখন জানতাম না যে এই ধরনের বই বাংলাদেশে আসছে, আর এই ধরনের জায়গাতে আমাকে কথা বলতে হবে। তাদের আন্দামানে যে 3 দিন আমি শুধু ওই সেন্ট্রাল জেল, যেটা সিলভার জেল যেটা বলে, ওই জায়গাতে এবং আরো অন্যান্য প্রাসঙ্গিক জায়গায় এবং লোকের কাছে শোনার চেষ্টা করেছি। নিকোবরে যাওয়া হয়নি। এনিহাও, তা সেই জন্য হচ্ছে কি আমাদের সভ্যতার আজকে বিরক্তই হচ্ছে যে এই যে মধ্যে আমরা রেখাটা টানবো কোথায়। বিভিন্ন মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, ধর্মের বিভিন্ন ব্যাপার আমাদের সামনে আসতে এসছে। এই পরস্পর মানে ফাইটের মধ্যে, এই পরস্পর যুদ্ধের মধ্যে মানুষ তার মানবতা নিয়ে, মানুষ তার বিশ্বাস নিয়ে, মানুষ যুক্তি নিয়ে কোথায় আমরা সীমারেখা টানবো, এটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জে আজকে একটা নতুন পদক্ষেপে আজকে খোসবার ভাই এই সুন্দর কারাগার অনুসন্ধান থেকে আমাদের যাত্রাপত্র ওদের শুরু হবে। শেষটা অনেক সামনে, যতদিন মানব সভ্যতা চলবে তার এই তান্ত্রিক প্রতিক্রিয়া এটা চলতেই লাগবে। এই চলতে চলতে আমরা সম্ভবত একটা সুন্দর জায়গাতে, বা আরো চিন্তা করা যায় 5 বছরের মধ্যে আমরা একটা ভালো জায়গাতে পৌঁছবো, যেখানে ক্লিয়ার করে আমরা বলতে পারি যে আমরা দুটো জিনিস সমাধান করেছি। আমরা এই কারাগারের এইটা করেছি, এখন হচ্ছে আত্মিক দিক না হয়ে আমাদের যান্ত্রিক দিকটাই হচ্ছে হয়তো সমাধান করতে হবে। কারণ যে কোনো জিনিস সময় একটা জিনিসের শেষ হয়ে গেলে ওখান থেকে শুরু করা যায় না। মানুষ যতদিন বেঁচে থাকে সে তার জিনিসগুলো রেখে দিতে পারে, ওদের লিখতে হবে। বারবার মহাসিন আমাকে বলছে যে কিছু লেখা শুরু করা উচিত, তা লেখা আমাদেরও করতে হবে। এই দায়িত্ব থেকে আমরা আসলে আমাদের দায়িত্ব পালন করিনি, কিন্তু আমাদের এটা পালন করার সময় এসছে।
এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মানে আস্তে আস্তে বিকশিত হওয়ার চিন্তা করে, নিজেরও বিকশিত এখানে চিন্তা করে আমরা শেষ করছি। ধন্যবাদ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণের সনে, মিশেছ মোর দেহের সনে। তুমি মিলেছ মোর প্রাণের সনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জোড়াইলে, তুমি যে সকল সহা সকল